আসসালামু আলাইকুম। গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমার কথা শোনা যাচ্ছে? ইংরেজি গ্রামারে বা চাকরি পরীক্ষাতে কিছু টপিক থাকে, যেই টপিকগুলো থেকে প্রশ্ন থাকেই, মানে এখান থেকে প্রশ্ন আসা কখনো মিস হয় না। ইংরেজি গ্রামারের মধ্যে এরকম একটা টপিক হচ্ছে ভয়েস, যেখান থেকে প্রশ্ন আসবে। এটা একদম একদম আপনি চোখ বন্ধ করে আপনি শিওর থাকতে পারেন যে ইংরেজি গ্রামারের ভয়েস থেকে আপনি একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই পাবেন। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে, আবার দেখা যায় যে একাধিক প্রশ্ন থাকতে পারে। তবে প্রশ্ন যে আসবে এটা হচ্ছে কনফার্ম। এখন এই ভয়েসটা আমরা মোটামুটি হাই স্কুল থেকেই পড়ি। হাই স্কুল থেকে আমরা ভয়েসের সাথে মোটামুটি পরিচিত। তো সেই হাই স্কুল লেভেলে আমরা যেই পড়াটা পড়েছি ভয়েসের, ঠিক একই পড়াটা আসলে চাকরি পরীক্ষার ক্ষেত্রে আমাদের কাজে লাগে। সে একই নিয়ম আসলে, শুধু ভয়েস না, ইংরেজি গ্রামারের সবকিছুই মোটামুটি আমরা হাই স্কুল বা কলেজ লেভেলে যে পড়াশোনাটা করি, সেটাই আসলে অ্যাডমিশন অ্যাডমিশন টেস্ট বলেন, তারপরে আহ, চাকরির পরীক্ষা বলেন, এগুলাতে আসে। তবে অ্যাডমিশন টেস্টের তুলনায় চাকরির পরীক্ষার গ্রামার কিছুটা হচ্ছে সহজ। তবে সেটা যদি হচ্ছে আইবিএ নেয় তাইলে আবার ভিন্ন ব্যাপার, আইবিএ না নিলে মোটামুটি হচ্ছে সহজ আছে। তো যাই হোক, আমরা একটু শুরুতে প্রিভিয়াস প্রশ্নগুলো দেখব যে আমরা কি কি ধরনের হচ্ছে প্রশ্ন পরীক্ষাতে পেতে পারি ভয়েস থেকে। দেখেন, সর্বশেষ 48 বিসিএস ছিল, স্পেশাল বিসিএস ছিল। এইখানে কি প্রশ্ন আসছে? হু ডিড দ্য ওয়ার্ক, এইটার হচ্ছে প্যাসিভ ভয়েস জানতে চেয়েছে। সঠিক উত্তর হচ্ছে বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক ডান। আমি আমি আশা করছি যে আপনারা প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করেছেন। অর্থাৎ অবশ্যই আপনারা আম, এই ধরনের যে প্রশ্নগুলো হয় সেগুলো আপনারা অলরেডি দেখেছেন। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স বিলো, ডু ইউ নো দেম, এটা 39 স্পেশাল বিসিএস আসছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, তার মানে এইখানে কিন্তু টিপিক্যাল অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে বলে নাই, এখানে কারেকশন করতে বলছে, অর্থাৎ কোন বাক্যটা হচ্ছে সঠিক বাক্য আছে। আইডেন্টিফাই দ্য প্যাসিভ ফর্ম দ্য ফলোইং সেন্টেন্স, হু হ্যাজ ব্রোকেন দ্য জগ, এটা 45। শি প্লেইড অন দ্য ফ্লুট, এটা আসছে 45-এ, তার মানে 45-এ দুইটা প্রশ্ন আসছে ভয়েস থেকে। বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড, পরে আরেকটা প্রশ্ন আসছে, ডু নট ক্লোজ দ্য ডোর। নোবডি ট্রাস্টস আ ট্রেটর, 43-এ আসছে। হু টট ইউ ফ্রেঞ্চ, 41st বিসিএস এ আসছে। হু ইজ কলিং মি, 40 বিসিএস এ আসছে। হু প্ল্যান্টেড দিস ট্রি হিয়ার, 37th বিসিএস এ আসছে। 35 বিসিএস এ আসছে ইউ মাস্ট শাট দিস ডোরস, তার মানে মাঝখানে 36th বিসিএস এ ভয়েস থেকে কোনো প্রশ্ন আসে নাই। এটা খুবই রেয়ার একটা ইনসিডেন্ট যে ভয়েস থেকে কোনো প্রশ্ন আসে নাই। এখন দেখেন, এইখানে আমরা যে প্রিভিয়াস প্রশ্নগুলো আসলে দেখলাম, এটা দিয়ে আমরা আসলে কি বুঝলাম? প্রিভিয়াস প্রশ্ন সলভ করার কিছু উদ্দেশ্য থাকে, এর মধ্যে একটা উদ্দেশ্য হলো প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করলে বোঝা যায় যে আমার আসলে অবস্থানটা কোন জায়গায় আছে এই মুহূর্তে, আমি আসলে কতটুকু পারি, আমার অবস্থানটা আসলে কোন জায়গাতে, আমি আহ, আমার স্ট্রেংথ কোনটা, আমার উইকনেস কোনটা, এই জিনিসগুলো আসলে বোঝা যায়। আর আরেকটা জিনিস যেটা বোঝা যায় সেটা হচ্ছে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আইডিয়া পাওয়া যায় যে কি ধরনের প্রশ্ন হয়। এখন এই যে আমরা প্রিভিয়াস প্রশ্নগুলো দেখলাম, এখান থেকে আমরা ইনসাইটটা আসলে কি পাই বা কি পাচ্ছি ইনসাইট? ইনসাইটটা পাচ্ছি এরকম যে ভয়েস থেকে নিয়মিত প্রশ্ন আসে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হলো ভয়েস থেকে সাধারণত যে প্রশ্নগুলো আসে এর ম্যাক্সিমামই হয় ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আসে, আর না হয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে আসে। আপনি দেখেন এখানে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে ম্যাক্সিমামই হচ্ছে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স আর না হলে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ম্যাক্সিমামই। ঠিক আছে, এই যে যেমন এইটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এইটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এইটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এইটা আবার ইন্টারোগেটিভ। তারপরে হচ্ছে এইটা অ্যাসার্টিভই আসছে, এইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে
ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এইগুলার হচ্ছে আসার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে সব থেকে বেশি। তার মানে আমাদেরকে ভয়েসের মধ্যে এই ইন্টারোগেটিভ এবং হচ্ছে ইম্পারেটিভ এই দুইটা সেন্টেন্সে একটু গুরুত্ব দিতে হবে। দেখেন এখানে একটা বাক্য দেওয়া আছে, আমার কলমটি চুরি হয়েছে। আমার কলমটি চুরি হয়েছে। আমরা জানি একটা সেন্টেন্সের বেসিক যেই অংশ সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট, মোটামুটি এই তিনটাই। এছাড়াও আমরা জানি যে অবজেক্ট ছাড়াও বাক্য গঠিত হতে পারে। এই বাক্যটাতে আমার কলমটি এটা হলো সাবজেক্ট আর চুরি হয়েছে এটা হচ্ছে ভার্ব, কিন্তু আমি এখানে কোনো অবজেক্ট দেখতে পাচ্ছি না। এখানে অবজেক্টটা হচ্ছে মিসিং, কারণ আমার কলমটি চুরি হয়েছে। যদি আমি এখানে চিন্তা করি যে কে চুরি করেছে বা কার দ্বারা চুরি হয়েছে, এই প্রশ্নের উত্তর আসলে এখানে নাই, অবজেক্ট এখানে আমি পাচ্ছি না। আরেকটা ব্যাপার এখানে লক্ষণীয় যে আমি যদি খেয়াল করি এই যে চুরি বা চুরি করার কাজটা যে করছে সে কিন্তু এই সেন্টেন্সটাতে আসলে নাই। চুরি করার কাজটা যে করছে বলতে ধরেন আমি এই যে এখানে বাক্যটা যে আমার কলমটা চুরি হয়েছে, এখানে আমি বলছি যে আমার কলমটা চুরি হয়েছে। এখন কে চুরি করেছে? কেউ একজন তো আমার কলমটা চুরি করেছে। যে চুরি করেছে সে কিন্তু এখানে আসলে নাই। তার মানে বাক্যটা যদি এরকম হইতো যে চোর আমার কলমটি চুরি করেছে অথবা আমার বন্ধু আমার কলমটি চুরি করেছে, সেই ক্ষেত্রে আমি বলতে পারতাম যে আমার বন্ধু বা চোর এটা হইলো একটা সাবজেক্ট, এরপরে হচ্ছে আমার কলমটি হইতো অবজেক্ট। দেখেন এই বাক্যটাতে কিন্তু যে চুরি করেছে, যে অ্যাকশনটা ডান করবে সে আসলে এখানে নাই। আচ্ছা, এই বাক্যগুলোতে দিকে তাকান। আই স্টোল দ্য মাফিন, আমি মাফিন চুরি করেছি। আই টুক এ বাইট অফ দ্য মাফিন, আমি মাফিন থেকে একটা কামড় খেয়েছি, মাফিন খেয়েছি। আই এট দ্য হোল মাফিন, আমি পুরো মাফিনটাই খেয়েছি। এইখানে এই যে স্টোলের কাজটা, টুকের কাজটা এবং এটের কাজটা কে করে? আমি করি, আমি করি। তাহলে এইখানে দেখেন সাবজেক্ট অপশনে যে কাজটা করে সেই আসলে বসেছে। এরপরে বাকি যেই অংশটুকু আছে সেটা হচ্ছে এখানে অবজেক্ট। এখান থেকে একটা সিদ্ধান্তে আসা যায়। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত হচ্ছে এই যে ভয়েস, ভয়েস হচ্ছে দুই টাইপের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কোনটা অ্যাক্টিভ এবং কোনটা প্যাসিভ এই সিদ্ধান্তে এখানে আসা যায়। দেখেন একটা বাক্যের মধ্যে ভার্বের কাজটা যে করে, ভার্বের কাজটা যে করে তাকে বলা হবে এজেন্ট, মানে সে অ্যাকশনটা ডান করে, সে হচ্ছে এজেন্ট। এখন এজেন্ট সাবজেক্ট হতে পারে, আবার সাবজেক্ট নাও হতে পারে। সাবজেক্ট নাও হতে পারে কোথায়? যেমন দেখেন এই বাক্যটাতে আমার কলমটি চুরি হয়েছে, চুরিটা যে করে, অ্যাকশন যে ডান করে, সে কিন্তু এই বাক্যটাতে নাই, অনুপস্থিত। তার মানে এখানে এই বাক্যটাতে এজেন্ট নাই, আমার কলমটি এজেন্ট না, কিন্তু সে সাবজেক্ট। যদি কোনো বাক্যের এজেন্ট সাবজেক্ট পজিশনে থাকে, যদি কোনো বাক্যের এজেন্ট সাবজেক্ট পজিশনে থাকে, তখন সেই বাক্যটা হয় অ্যাক্টিভ ভয়েস। আমি আবারও বলছি, কোনো একটা বাক্যে এজেন্ট যদি সাবজেক্ট পজিশনে থাকে তখন সেই বাক্যটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। যেমন এই যে এখানে আই ইট রাইস, এখানে খাওয়ার কাজটা কে করে? আমি করছি। যে করছে সে হচ্ছে সাবজেক্ট পজিশনে আছে, সুতরাং এটা হবে একটা অ্যাক্টিভ সেন্টেন্স। আর যদি সাবজেক্ট পজিশনে বাক্যের এজেন্ট যে কাজটা যে করে সে যদি না থাকে, তখন আমরা তাকে বলি প্যাসিভ সেন্টেন্স, তাকে বলি আমরা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। ঠিক আছে? তাহলে এই কথাটাই হচ্ছে এইখানে বলা আছে যে এজেন্ট যদি বাক্যের সাবজেক্টে উল্লেখ না থাকে তখন ভার্বটা হয় প্যাসিভ, অর্থাৎ সেন্টেন্সটা হয় প্যাসিভ। আর যদি এজেন্ট সাবজেক্টে উল্লেখ থাকে তাহলে ওই বাক্যটা হয় হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে দেখেন এই যে আই স্টোল দ্য মাফিন, বাইট অফ দ্য মাফিন, আই এট দ্য হোল মাফিন, এখানে আই হচ্ছে এজেন্ট প্লাস হচ্ছে সাবজেক্ট। আবার আপনি যদি বিপরীতক্রমে এই বাক্যগুলো চিন্তা করেন, দ্য মাফিন ওয়াজ স্টোলেন, আ বাইট ওয়াজ টেকেন, দ্য হোল মাফিন ওয়াজ ইটেন, তাহলে এই বাক্যগুলোতে আমি কিন্তু কোনো এজেন্ট পাচ্ছি না,
যেহেতু এজেন্ট পাচ্ছি না, সুতরাং এই বাক্যগুলো আসলে অ্যাক্টিভ না, এগুলো হচ্ছে প্যাসিভ। এইখানে কিছু বাক্য দেওয়া আছে। সামথিং স্ট্রেঞ্জ হ্যাপেন্ড, আই স্লেপ্ট ওয়েল লাস্ট নাইট, আই লিভড দেয়ার ফর এ ইয়ার। এই বাক্যগুলোতে যে কাজটা করে, যে এজেন্ট, সে হচ্ছে সাবজেক্ট পজিশনে আছে। কিন্তু ঝামেলা যেটা হয়েছে, এই বাক্যগুলোতে কোনো অবজেক্ট নাই। যেমন আপনি যদি প্রথম বাক্যটার কথা চিন্তা করেন, সামথিং স্ট্রেঞ্জ হ্যাপেন্ড, আমরা একটা বাক্যে অবজেক্ট কিভাবে পাই? যদি ভার্বকে আমরা কে, হোয়াট এবং হচ্ছে হুম, কি অথবা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি কোনো ভার্বকে, তাহলে আমরা যে উত্তরটা পাই সেই উত্তরটাই হচ্ছে অবজেক্ট। সামথিং স্ট্রেঞ্জ হ্যাপেন্ড, এইখানে এই হ্যাপেন্ডকে কিন্তু কোনোভাবেই হোয়াট এবং হুম দিয়ে কোনো প্রশ্ন করা যাচ্ছে না। সুতরাং এই ভার্বটার কোনো অবজেক্ট নাই। যে ভার্বের অবজেক্ট থাকে না সেই ভার্বটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আই স্লেপ্ট ওয়েল লাস্ট নাইট, এখানে স্লেপ শব্দটার কোনো অবজেক্ট নাই। আপনি স্লেপ্টকে হোয়াট অথবা হুম দিয়ে কোনো প্রশ্ন করতে পারছেন না। একইভাবে লিভ, এটাকেও আপনি হোয়াট বা হুম দিয়ে কোনো প্রশ্ন করতে পারছেন না। আই লিভড দেয়ার ফর এ ইয়ার, আপনি এরকম বলতে পারছেন না কি বাস করে, কাকে বাস করে, বলা যাচ্ছে না। হ্যাঁ, প্রশ্ন করা যায় যে কোথায় বাস করছে, এটা বলা যেতে পারে। তাহলে এই যে ইনট্রানজিটিভ ভার্বগুলো আছে, ইনট্রানজিটিভ ভার্বের কখনোই প্যাসিভ হয় না। ইনট্রানজিটিভ ভার্বকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা যায় না, কেবল ট্রানজিটিভ ভার্বকেই অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা যায়। একটা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার সময় কিছু কমন জিনিস খেয়াল রাখতে হয়। সেটা সব বাক্যের জন্যই সত্য। অ্যাসার্টিভ হোক, ইম্পারেটিভ হোক, ইন্টারোগেটিভ হোক, যে কোনো বাক্যের জন্যই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে একটা কমন সিকোয়েন্স বা প্যাটার্ন ফলো করতে হয়। সেই প্যাটার্নটা আমরা এখন দেখব। 1 নাম্বার কাজ হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সটার যে অবজেক্ট থাকবে সেটা প্যাসিভ সেন্টেন্সটার সাবজেক্ট হয়ে যাবে। সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী বি ভার্ব চলে আসবে। আমরা এক্সাম্পল দেখব, এখানে জাস্ট হচ্ছে নিয়মগুলো এক নজর দেখেন। এবং প্যাসিভ ভয়েসের যে বি ভার্বটা আমরা বসাবো সেটার পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হবে। পাস্ট পার্টিসিপলের পরে একটা প্রেপোজিশন সহ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা ছিল সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। এই যে নিয়মটা, এই নিয়মটা হচ্ছে যে কোনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কমন। এটা কখনোই চেঞ্জ হবে না, সবসময় হচ্ছে কমন থাকবে। এবং আরেকটা জিনিস এখানে খুবই ক্রুশাল, সেটা হচ্ছে মনে রাখবেন অ্যাক্টিভ ভয়েসের টেন্স এবং প্যাসিভ ভয়েসের টেন্স সবসময় একই রকম থাকে। টেন্সের কখনো কোনো চেঞ্জ হয় না, কখনোই চেঞ্জ হয় না। তাহলে এগুলা আমরা মোটামুটি ছোটবেলায় দেখেছি। এবার আমরা হচ্ছে প্রয়োগের দিকে চলে যাব। আমরা শুরুতেই দেখব ইনডিফিনিট টেন্সগুলোর কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। ইনডেফিনিট মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। গতকালকে আমরা টেন্স শিখেছিলাম। দেখেন এখানে একটা স্ট্রাকচার, কিছু স্ট্রাকচার হচ্ছে একটা টেবিলে দেওয়া আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা জানি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আই ইট রাইস। তাহলে আমরা যদি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, আমরা কি করব? আমরা জানি, একটু আগে আমরা দেখেছি যে এই যে রাইস শব্দটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্ট, এইটাকে আমরা প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে নিয়ে আসছি। এরপরের কাজ হচ্ছে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী একটা বি ভার্ব নিয়ে আসা। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা বি ভার্ব হিসেবে এম, ইজ, আর এগুলো আনি। সুতরাং আমরা রাইসের সাথে ইজ নিয়ে আসছি, কারণ রাইস হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এরপরের কাজ হচ্ছে যেই ভার্বটা থাকবে সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসা, অর্থাৎ V3 ফর্মটা নিয়ে আসা। এই যে আমরা এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসছি। এরপরের কাজ হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সের যে সাবজেক্টটা ছিল সেইটা একটা প্রেপোজিশন সহ প্যাসিভ ভয়েসে অবজেক্টে নিয়ে আসা। তাহলে এখানে অ্যাক্টিভ সেন্টেন্সে সাবজেক্ট ছিল আই, সেটা প্যাসিভে হয়ে গেল মি। আর আমরা এটাকে বাই যোগে অবজেক্টে এখানে বসিয়ে দিলাম। তাহলে আই ইট রাইস, এটা হয়ে গেল রাইস ইজ ইটেন বাই মি। পাস্ট ইনডিফিনিট টেন্সেও আমরা সেম কাজটাই করব,
জাস্ট একটা বিষয় পরিবর্তিত হয়, সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর এর বদলে ওয়াজ অথবা ওয়ার হবে, কারণ এটা পাস্ট টেন্সে আছে, এটাই পাস্ট টেন্স ডিনোট করবে। তাহলে আমরা এখানে রাইসের সাথে ওয়াজ বসিয়েছি। ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেও সেম ব্যাপারটাই ফলো করা হয়। পার্থক্য হচ্ছে বি ভার্বের জায়গাতে আমরা শেল বি এবং হচ্ছে উইল বি বসাবো। তাহলে রাইস উইল বি ইটেন বাই মি, এটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এই হচ্ছে মোটামুটি ইনডিফিনিট টেন্সের কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও এখানে যে নিয়মগুলো আমরা দেখলাম সিমিলার একই নিয়মগুলো ফলো করা হবে। পার্থক্যের জায়গাটা হচ্ছে যেহেতু কন্টিনিউয়াস টেন্সে সবসময় ভার্বের সাথে হচ্ছে আইএনজি থাকে, সুতরাং প্যাসিভ করার সময় আমি এই ভার্ব প্লাস আইএনজি এর বদলে একটা বিইং নিয়ে আসবো, এক্সট্রা একটা শব্দ বিইং নিয়ে আসবো, আর সমস্ত কিছুই সেম থাকবে। যেমন আই অ্যাম ইটিং রাইস, তাহলে এইখানে প্যাসিভটা হবে রাইস ইজ বিইং ইটেন বাই মি। তাহলে এই যে এম ইজ আর এর পরে একটা এক্সট্রা ওয়ার্ড বিইং আসবে, এটা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কমন। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও ওয়াজ ওয়ার এর পরে বিইং আসবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও হচ্ছে উইল বি অথবা শেল বির পরে বিইং আসবে। তবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয় না। আপনি কোনো জায়গাতেই কোনো চাকরির পরীক্ষাতেই দেখবেন না ফিউচার কন্টিনিউয়াস টেন্স থেকে কোনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলছে। এটা কখনোই আপনি কোনো চাকরির পরীক্ষাতে আগেও দেখেন নাই, এখনো দেখবেন না, ভবিষ্যতেও দেখবেন না। কেন দেখবেন না? কারণ সাধারণত ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয় না। কেন করা হয় না? কারণ দেখেন এখানে উইল বি বিইং, বি ভার্বের দুইটা ফর্ম একই সাথে বসছে, বি বিইং, বি বিইং, এরকম বসানোটা একটু অড। এটা গ্রামাটিক্যালি ভুল নাই, কিন্তু নর্মালি হচ্ছে এই ধরনের বাক্য ইউজ করা হয় না, এই কারণে এগুলো পরীক্ষাতেও আসে না। সুতরাং যদি কেউ চান যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আপনি পড়বেন না, তাহলে আপনি এটা স্কিপ করতে পারেন। সর্বশেষ হচ্ছে পারফেক্ট। পারফেক্ট টেন্স আমরা দেখব। শুরুতে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা ফিউচার, এই যে একটু আগে দেখলাম ইনডিফিনিট, একটু আগে দেখলাম কন্টিনিউয়াস, সেখানে আমরা বি ভার্ব হিসেবে এম ইজ আর এগুলো আনছি। এইখানে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাভ এবং হ্যাজ আগে থেকেই আছে। এই হ্যাভ হ্যাজ এর সাথে আমরা জাস্ট একটা বিন নিয়ে আসব, তাহলেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাভ বিন হ্যাজ বিন বসাবো, পাস্ট পারফেক্টে আমরা হ্যাড বিন বসাবো, এবং ফিউচার পারফেক্টে আমরা শেল অথবা উইল হ্যাভ বিন বসাবো। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে এগুলো গেল মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কিছু টেন্স কিভাবে কোনটা পরিবর্তন করব সেই নিয়মগুলো আমরা দেখলাম। আমরা এখন একটু প্র্যাকটিস করব। দেখেন এখানে একটা বাক্য দেওয়া আছে, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। দেখেন এই যে ফরচুন, ফরচুনটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয়। তাহলে এই কারণে এখানে ফেভার্স আছে, এবং এই বাক্যটা দেখে আপনি বুঝতে পারছেন এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমি যদি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, আমি কি করব? দ্য ব্রেভ হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে আমি দ্য ব্রেভকে সামনে নিয়ে আসব। এরপরে ব্রেভের পরে আমি টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব আনবো। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, সুতরাং এখানে হয় এম বসবে, না হয় ইজ বসবে, না হয় আর বসবে। আমি এটাকে এভাবেই আপাতত রাখলাম। ভার্ব হচ্ছে ফেইবর, তাহলে ফেইবরের পাস্ট পার্টিসিপল হচ্ছে ফেইবোর্ড, আর অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ফরচুন। আমি অবজেক্ট হিসেবে এটাকে লিখলাম বাই ফরচুন। মূলত এখানে বাই দা ফরচুন হবে, আর এইখানে হচ্ছে দা হবে, দা ফরচুন ফেইবর্স দা ব্রেভ। যাই হোক, এখন এখানে এম ইজ আর কোনটা আমি বসাবো? দা ব্রেভ। দা ব্রেভ মানে সাহসী। আপনার নিশ্চয়ই মনে আছে নাউনে আপনি একটা নিয়ম পড়েছিলেন যে কোনো অ্যাডজেক্টিভের আগে যদি দা থাকে, তখন সেই অ্যাডজেক্টিভটা যদি বাক্যের সাবজেক্ট পজিশনে বসে, তখন সেই অ্যাডজেক্টিভটা আর অ্যাডজেক্টিভ থাকে না, সে কমন নাউন হয়ে যায়।
এবং কি কমন নাউন হয়, সে হচ্ছে প্লুরাল কমন নাউন হয়ে যায়। সুতরাং দ্য ব্রেভ হচ্ছে এখানে প্লুরাল। তাহলে আমি এখানে এম ইজ এটা বসাবো না, আমি লিখব দ্য ব্রেভ আর আর ফেভার্ড বাই দ্য ফরচুন। ঠিক আছে, ওই যে আমরা শিখেছিলাম দ্য রিচ, রিচ হয়ে গিয়েছিল প্লুরাল, তারপরে দ্য পুয়ার, হ্যাঁ দ্য পুয়ার হয়ে গিয়েছিল প্লুরাল, এখানেও সেম ব্যাপারটাই ঘটেছে। তাহলে দ্য ব্রেভ আর ফেভার্ড বাই দ্য ফরচুন। ওকে, এরপর আসেন আর একটা বাক্য, উই ইনফর্মড দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। তাহলে এখানে দেখেন ইনফর্মড, আমরা ইনফর্ম করলাম, কাকে ইনফর্ম করলাম, পুলিশকে ইনফর্ম করলাম। তাহলে এখানে আমার অবজেক্ট হচ্ছে দা পুলিশ। তাহলে আমি এখানে লিখব দা পুলিশ, দা পুলিশ, তারপরে এখানে এম ইজ অথবা আর বসবে। তারপরে এখানে বলেছে ইনফর্ম, তাহলে ইনফর্ম মানে হচ্ছে কোন টেন্সে আছে, পাস ইনডিফিনিট টেন্সে আছে। তার মানে এখানে এম ইজ আর এটা হবে না, সঠিক হবে হচ্ছে ওয়াজ অথবা হচ্ছে ওয়ার। ওকে, তারপরে কি বলেছে, আমার সাবজেক্ট হচ্ছে উই, তাহলে এখানে সাবজেক্ট অনুযায়ী বাই যোগে বসবে। আর ইনফর্মড, ইনফর্মড এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ইনফর্মড। দ্য পুলিশ ওয়াজ অথবা ওয়ার ইনফর্মড, উই আছে তাহলে আমরা লিখবো বাই আস, বাই আস। আর এই যে অফ দ্য ম্যাটার, অফ দ্য ম্যাটার, অফ দ্য ম্যাটারের জায়গা মতো বসে যাবে, এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখেন সঠিক উত্তরটা হবে দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার বাই আস। এখন তাহলে আমি আপনাদেরকে হচ্ছে যে একটা সেন্টেন্স দেই, যেটা আমি আপনাদেরকে কমেন্ট বক্সে করতে বলবো। আমি লিখলাম যে লাইক হিম, অল হিজ পিপলস লাইক হিম। ওকে, আমি আপনাদের কমেন্ট সেকশনটা অন করে দিচ্ছি, আপনার একটু এইটার উত্তর করেন। অল হিজ পিপলস লাইক হিম, বলেন এটা কি হবে? অল হিজ পিপলস লাইকস, পুলিশেরটা বুঝেন নাই? তানিয়া আফরোজ, পুলিশেরটা বুঝেন নাই? পুলিশেরটা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা নাউনে পড়েছিলাম কিছু কিছু কালেকটিভ নাউন থাকে যেগুলা সব সময় প্লুরাল হয়। ঠিক আছে, তাহলে এইখানে দেখেন এই যে দা পুলিশ, পুলিশটা সাবজেক্ট হিসেবে যখন প্যাসিভ ভয়েসে বসবে, তাহলে এখানে আমাকে ওয়াজ বা ওয়ারের যে কোনো একটা বসাইতে হবে। এখন দা পুলিশটা সিঙ্গুলার নাকি প্লুরাল? পুলিশটা কালেকটিভ নাউন এবং সে সবসময় হচ্ছে প্লুরাল হয়। সুতরাং এখানে সঠিক উত্তর হবে দ্য পুলিশ ওয়ার ইনফর্মড বাই আস অফ দ্য ম্যাটার। ঠিক আছে, তারপরে কি বলেছেন, হি ইজ লাইকড বাই অল হিজ পিউপিলস। হি ইজ লাইকড বাই, কথা রুটিনে টেন্সের সাথে কন্ডিশনেও সেটা তো পড়ানো হয়নি, এটা কি লাগবে না? সাবিয়া সুলতানা, আপনি ক্লাসের শুরুতে ছিলেন না। শুরুতেই বলেছি যে কন্ডিশনালের যে ক্লাসটা ছিল সেটা রাইট ফর্ম অফ ভার্বের সাথে কভার করা হবে, কারণ কন্ডিশনালটা রাইট ফর্ম অফ ভার্ব হিসেবেই আসে। দ্য ম্যাটার ওয়াজ ইনফর্মড টু দ্য পুলিশ বাই আস, হ্যাঁ এভাবে দিলেও হয়, এভাবে দিলেও ভুল হবে না, তবে এটা ট্র্যাডিশনাল না। এখানে যেটা দেওয়া হয়েছে দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার বাই আস, এটা হচ্ছে ট্র্যাডিশনাল। সিন্সের ভিডিও দেননি বেবি, হ্যাঁ সিন্সের ভিডিও, এটাও তো ক্লাসের শুরুতেই তো বললাম যে সিন্সের যে ভিডিও সেটা হয় আজকে দিয়ে দিব, না হলে আজকে ক্লাসের শেষে আপনাদেরকে বলে দিব। ওকে, তাহলে আপনার মোটামুটি সবাই উত্তর করতে পেরেছেন, গুড। ওকে, হিজ লাইকড বাই অল হিজ পিপলস। আচ্ছা তাহলে বলেন এই যে এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম, এই এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? এতক্ষণ পর্যন্ত বললাম, এটা কারো কোনো সমস্যা আছে কিনা? না না, কন্ডিশন থেকে কোনো প্রশ্ন আসবে না, কন্ডিশন থেকে কোনো প্রশ্ন আসবে না, যতটুকু পড়ানো হচ্ছে ততটুকুর মধ্যেই আসবে। অফ দ্য ম্যাটার বায়াস দিলেও হয়, বায়াস অফ দ্য ম্যাটার দিলেও হয়, কোনোটাই সমস্যা নাই, দুইটাই হতে পারে। বায়াস অফ দ্য ম্যাটার দিলেও হবে অথবা অফ দ্য ম্যাটার বায়াস দিলেও হবে, এটা ভুল হয় না, এটা আপনি যে কোনো একভাবে দিতে পারবেন, অসুবিধা নাই। ওকে, তাহলে দেখেন আমি আপনাদের চ্যাট বাক্সটা আবারও অফ করে দিচ্ছি। তাহলে আমরা মোটামুটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে নর্মাল নিয়মটা সেটা আমরা মোটামুটি শিখতে পেরেছি। তাহলে দেখেন এই অল হিজ পিউপিলস লাইক বাই হিম, এখানে আমরা একটু নজর দেই, এখানে সবাই মোটামুটি পেরেছেন। অল হিজ পিউপিলস এই পুরোটাই হচ্ছে আমার
সাবজেক্ট, আর এইখানে লাইক হচ্ছে আমার ভার্ব এবং হিম হচ্ছে আমার অবজেক্ট। তাহলে হিমটাকে আমি যদি সাবজেক্ট পজিশনে আনি তাহলে হবে হি। এখানে লাইক এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে যেহেতু, সুতরাং আমি এখানে বসাবো হচ্ছে ইজ। লাইকের পাস্ট পার্টিসিপল হচ্ছে লাইকড, হি ইজ লাইকড। এরপরে বাই যুক্ত করে আমি এই অল হিজ পিপলস পুরা সাবজেক্টটাই বসিয়ে দিব, অল হিজ পিপলস। তাহলে হি ইজ লাইকড বাই অল হিজ পিপলস। আচ্ছা, এখন আসেন যে কোনো কোনো জায়গাতে আপনি ডাবল অবজেক্ট পেতে পারেন। কিছু কিছু সেন্টেন্স আছে যেখানে দেখবেন যে ডাবল অবজেক্ট। মূলত আসলে সেন্টেন্সের উপরে ডাবল অবজেক্ট নির্ভর করে না, নির্ভর করে হচ্ছে ভার্বের ক্ষেত্রে। কিছু কিছু ভার্ব ডাবল অবজেক্ট গ্রহণ করতে পারে। এই ভার্বগুলো হচ্ছে কি কি দেখেন, এই যে গিভ, সেন্ড, শো, ল্যান্ড, পে, প্রমিস, রিফিউজ, টেল, ব্রিং, বাই, প্লাক, মেক। এই ভার্বগুলোতে দেখা যায় দুটি অবজেক্ট থাকতে পারে। তো এই কোন কোন ভার্বে দুটি অবজেক্ট থাকে সেটা আমরা মুখস্থ করব না, কারণ এটা মুখস্থ করার কোনো বিষয় না। এটা আসলে সেন্টেন্সেই থাকে যে হ্যাঁ এই ভার্বটার দুইটা অবজেক্ট। যদি দুইটা অবজেক্ট থাকে, আমরা এটা আগেই দেখেছিলাম যে কোন একটা বাক্যে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে ব্যক্তিবাচক যে অবজেক্টটা সেটাকে আমরা ইনডিরেক্ট অবজেক্ট বলে থাকি, আর বস্তুবাচক যে অবজেক্টটা সেটাকে আমরা ডিরেক্ট অবজেক্ট বলে থাকি। যদি এখন দুইটা অবজেক্ট থাকে কোনো একটা ভার্বের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি কোন অবজেক্টটাকে সাবজেক্ট ধরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন? আপনি যে কোনো একটা আপনার কাছে যেটা ভালো লাগবে সেটাকেই আপনি সাবজেক্ট ধরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন। যেমন ধরেন, যেমন আমি বললাম যে হি গেভ মি সাম অ্যাডভাইসেস। তাহলে এখানে এই যে গেভ, গেভটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে প্রশ্ন করি যে সে আমাকে কি দিল, সাম অ্যাডভাইসেস, কিছু অ্যাডভাইস সে আমাকে দিয়েছিল। এখানে তো অ্যাডভাইস হবে, অ্যাডভাইসেস হবে না। সাম অ্যাডভাইস, সে আমাকে কিছু অ্যাডভাইস দিল। যদি আমি প্রশ্ন করি কাকে দিল, তাহলে আমি উত্তর পাবো হচ্ছে আমাকে দিয়েছে, আমাকে, মি। তাহলে মি এবং হচ্ছে সাম অ্যাডভাইস দুইটাই হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে এখানে ডাবল অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। এই ডাবল অবজেক্টের মধ্যে এই যে মি, মি হচ্ছে ব্যক্তিবাচক, এটাকে আমরা বলবো আইও। আইও মানে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আর সাম অ্যাডভাইস এটা হচ্ছে বস্তুবাচক, সুতরাং এটাকে আমরা বলবো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এখন এইটাকে, এই বাক্যটাকে যদি আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চান তাহলে যে কোনো একটাকে আপনি সাবজেক্ট ধরে করতে পারবেন। আপনার যদি ইচ্ছা হয় যে আপনি মিকে সাবজেক্ট হিসেবে ধরবেন তাও করতে পারেন, যদি আপনি চান সাম অ্যাডভাইসকে আপনি সাবজেক্ট হিসেবে ধরবেন তাও করতে পারেন। তবে যদি আপনি ডিরেক্ট অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট যে কোনো একটাকে ধরেন, এখানে ছোট্ট একটা কিন্তু আছে। কিন্তু এটা হচ্ছে দেখেন এখানে স্ট্রাকচার দেওয়া আছে। ভয়েস কখনো স্ট্রাকচার মুখস্থ করে পড়বেন না। ভয়েস স্ট্রাকচার মুখস্থ করে পড়তে গেলে হবে না, এগুলা হচ্ছে মনে থাকে না। প্লাস হচ্ছে আপনি স্ট্রাকচার মুখস্থ করতে পারেন যে হ্যাঁ ডিরেক্ট অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভি3, এরপর একটা টু বসবে অথবা একটা ফর বসবে। টু কখন বসে, কে বা নিকটে বুঝালে টু বসে। ফর কখন বসবে, জন্য বুঝালে ফর বসে। এরপরে ইনডিরেক্ট অবজেক্ট, এরপরে বাই, এরপরে সাবজেক্ট বসে। এরকম স্ট্রাকচার মুখস্থ করে কখনো আসলে শেখা যায় না। আপনি শিখবেন হচ্ছে এক্সাম্পল দিয়ে। দেখেন আমরা এক্সাম্পল দিয়ে শিখি। যেমন এখানে বলেছে হি হ্যাজ গিভেন মি আ বুক, সে আমাকে একটি বই দিয়েছে। ওকে, আমরা নর্মাল নিয়মেই অ্যাক্টিভ থেকে এটাকে প্যাসিভ করতে পারি, সবার জন্য তো নিয়ম একই। আচ্ছা, এখন ধরেন আমি যদি এই মিকে শুরুতে সাবজেক্ট হিসেবে আনি তাহলে আমি মিকে হয়ে যাবে আই, তাহলে আই। ওকে, এরপর এখানে হ্যাজ আছে, হ্যাজটা আমি এখানে আই এর সাথে বসাতে পারবো না, আমাকে বসাতে হবে হ্যাভ। তারপরে গিভেন আছে, তার মানে হ্যাজ গিভেন, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হ্যাভ বিন দিলাম, হ্যাভ বিন এর পরে এখানে হয়ে যাবে গিভেন। তাহলে আই হ্যাভ বিন গিভেন। এরপরে এই যে অবজেক্টটা আছে, এই যে এ বুক, এ বুকটা এ বুকের জায়গায় বসে যাবে। আই হ্যাভ বিন গিভেন এ বুক, আই হ্যাভ বিন গিভেন এ বুক। এখানে সাবজেক্ট ছিল হি, এইটা অবজেক্টে বসে যাবে বাই হিম। তাহলে আমরা খুব সহজেই করতে পারলাম যে আই হ্যাভ বিন গিভেন আ বুক বাই হিম। এই যে এ বুক এটা যেখানে ছিল সেখানেই বসে গিয়েছে। এখন আসেন একটু
ছোট্ট একটা জিনিস অ্যাড করতে হয়, যদি আপনি এই এ অর্থাৎ ডিরেক্ট যে অবজেক্ট সেটাকে যদি আপনি এখানে সাবজেক্ট হিসেবে আনেন, যদি আমি এ বুক দিয়ে করি তখন কি হবে দেখেন, এ বুকের সাথে হ্যাজই হয়, সুতরাং হ্যাজটা হ্যাজ হিসেবে বসবে, হ্যাজ বিন গিভেন। তাহলে এই গিভেনটা এখানে গিভেন হিসেবে বসে গেল, চেঞ্জ হয় নাই, আর পারফেক্ট হওয়ার কারণে একটা বিন বসছে এক্সট্রা করে। তাহলে এ বুক হ্যাজ বিন গিভেন। যদি আপনি ডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট পজিশনে আসেন এবং এখানে যদি আরেকটা এক্সট্রা অবজেক্ট থাকে তখন সেটাকে টু দিয়ে যুক্ত করতে হয়। তাহলে গিভেন টু মি, টু মি বাই হিম। তাহলে যদি আপনি ডিরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে আনেন তাহলে এই গিভের পরে যে এক্সট্রা অবজেক্টটা থাকবে সেটাকে টু দিয়ে যুক্ত করতে হয়। এখন এটাকে কেন টু দিয়ে যুক্ত করতে হইলো, আপনি যে অর্থ মিলান, অর্থ মিলালেই কেন টু দিয়ে যুক্ত করতে হয়েছে আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন যে হি হ্যাজ গিভেন মি এ বুক, এটার অর্থটা কি? অর্থ হচ্ছে সে আমাকে একটি বই দিয়েছিল বা দিয়েছে। এটাকে যদি আপনি প্যাসিভ ভয়েসে চিন্তা করেন তাহলে আপনি কিভাবে বাংলা করবেন যে আম, তার দ্বারা, তার দ্বারা আমাকে একটি বই দেওয়া হয়েছিল, তার দ্বারা আমাকে একটি বই দেওয়া হয়েছিল, এটা হচ্ছে একটা। দ্বিতীয় যেটা পাবেন সেটা হচ্ছে যে তার দ্বারা আমি একটি বই পেয়েছিলাম। এই যে দেখেন, আমাকে, আমাকে বোঝার জন্য আপনি এখানে গিভেন টু মি দিয়েছেন, টু মি, ঠিক আছে। তাহলে যদি আপনি ডিরেক্ট অবজেক্ট দিয়ে করেন তাহলে এই ভার্বের পরে একটা এক্সট্রা করে টু অথবা ফর আনতে হয়। কারণ কখন টু আনতে হয় এবং কখন ফর আনতে হয় এইটা হচ্ছে একটা বোঝার বিষয়। যেমন ধরেন এখানে একটা বাক্য দেওয়া আছে, দ্য টিচার টোল্ড আস আই স্টোরি। তাহলে এখানে আমরা দুইটা অবজেক্ট দেখতে পাচ্ছি। তাহলে এটাকে যদি আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে কি হবে, উই ওয়ার টোল্ড আ স্টোরি বাই দ্য টিচার। আর এখানে আমি উইটাকে সামনে নিয়ে আসছি, এই যে আসটাকে সাবজেক্ট হিসেবে করেছি। এখন আমি যদি এই স্টোরিকে সাবজেক্ট ধরে করি তাহলে বাক্যটা হবে কিরকম, স্টোরি ওয়াজ টোল্ড টু আস বাই দ্য টিচার, স্টোরি ওয়াজ টোল্ড টু আস বাই দ্য টিচার। ঠিক আছে, এখন আসেন আমরা কখন টু বসাবো আর কখন ফর বসাবো এটা একটু পরে বলতেছি। আপনাদেরকে একটা বাক্য হচ্ছে করতে দিই, সেটা আপনারা করবেন। আমি বললাম যে মাই মাদার গিভস মি আ শার্ট, এইটুকু আপনারা করেন তো, এটা দেখি আপনারা করতে পারেন কিনা। যার যেভাবে ইচ্ছা সেভাবে করেন, তাহলে আমি বুঝতে পারবো যে এটা বুঝতে পারছেন। মাই মাদার গিভস মি আ শার্ট, মাই মাদার গিভস মি আ শার্ট। লিটারেচার কিভাবে পড়বো, এক্সাম দিতে গিয়ে নিজেকে খুব অসহায় মনে হলো। আচ্ছা, লিটারেচারের জন্য আপনারা প্রিভিয়াস প্রশ্নগুলোই ভালো করে পড়েন, জাস্ট প্রিভিয়াস প্রশ্নগুলো পড়েন। কেউ যদি লিটারেচার দুর্বল হন তাহলে কেবল প্রিভিয়াস প্রশ্নগুলো পড়েন, 35 থেকে 48 পর্যন্ত, সামনে 47 হবে, 47-এর যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করবেন। এই এতটুকু সলভ করলে আপনি লিটারেচারের মধ্যে অন্তত 2 থেকে 3 মার্কস পেতে পারবেন, কারণ লিটারেচারে আসবে 5 থেকে 6 মার্কস। আর যদি কমন আরো কিছু রাইটার পড়েন, যেমন শেক্সপিয়ার আছে, তারপর হচ্ছে উইলিয়াম ওর্ডসওর্থ, জিবি শ, চার্লস ডিকেন্স, পার্সি বিসি শেলি, ডাব্লিউ বি ইয়েটস, হ্যাঁ, তারপরে ইএম ফস্টার, হ্যাঁ, পরে হচ্ছে যে আপনার আরো কে কে আছে, মানে এই ধরনের কমন কমন যেগুলো আছে এগুলো যদি পড়েন তাইলেই আসলে হবে। হ্যাঁ, হয়তো আপনি 100% কমন পাবেন না, কিন্তু আপনি মোটামুটি অন্তত 5-এর মধ্যে 3-4 আনসার করতে পারবেন। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে, ওইটা লিস্ট দেখি করে দেওয়া যায় কিনা। তাহলে দেখেন আমরা এখানে সবাই মোটামুটি করতে পেরেছেন। এ শার্ট ইজ গিফটেড টু মি বাই মাই মাদার। ওকে, আই এম গিফটেড এ শার্ট বাই মাই মাদার। ওকে, ঠিক আছে, আপনারা মোটামুটি পেরেছেন, গুড। এখন আপনাদের মনে অবধারিতভাবে যে প্রশ্নটা আসতে পারে যে ভাই যদি এখানে পরীক্ষাতে দুইটাই থাকে তাহলে কোনটা দেখাবো। পরীক্ষাতে ভাই দুইটা থাকবে না, কারণ দুইটা থাকলে সেটা হচ্ছে ভুল, ঠিক আছে। যে কোনো একটাই থাকবে, যেটা থাকবে আপনি সেটাই দেখাবেন। আচ্ছা, এখন আসেন যে এইখানে আম, আমরা কখন টু বসাবো কখন হচ্ছে ফর বসাবো। যদি অর্থটা জন্য মিন করে, জন্য, তাহলে হচ্ছে ফর হয়, আর না হলে টু হয়। এখন কোনটা জন্য হয় কোনটা ফর হয় বা কিভাবে হয় দেখেন,
এই যে শব্দগুলো আছে টিচ, ল্যান্ড, টেল, রাইট, গিভ, প্রমিস, অফার, সেন্ড, শো, সেল, এগুলোর সাথে সবসময় হচ্ছে টু বসে। আর এই যে শব্দগুলো আছে বুক, বাই, যেমন বুক ফর মি, আমার জন্য বুক করো, বাই ফর মি, আমার জন্য কিনো, গেট ফর মি, আমার জন্য আনো, কুক ফর মি, আমার জন্য রান্না করো, কিপ ফর মি, আমার জন্য সংরক্ষণ করো, ব্রিং ফর মি, আমার জন্য নিয়ে আসো, মেক ফর মি, আমার জন্য বানাও, ফাইন্ড ফর মি, আমার জন্য খুঁজো। তাহলে যে দেখেন এখানে জন্য দিয়ে কিন্তু এই ভার্বগুলোর অর্থ মিলছে এবং এই ভার্বগুলোর সাথে সবসময় হচ্ছে ফর বসে। ঠিক আছে, ওকে। এরপরে আসেন আমরা দেখব হচ্ছে প্যাসিভ অফ মোডালস। মোডালস মানে হচ্ছে ভার্ব হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব, এই দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। তো অক্সিলিয়ারি ভার্বের মধ্যে একটা পোর্শন হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। এই মোডাল অক্সিলিয়ারি যদি বাক্যে থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। মোডাল অক্সিলিয়ারি ভার্বযুক্ত সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা খুবই সহজ। এই মোডাল অক্সিলিয়ারি ভার্বের কখনো চেঞ্জ হয় না, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এটা কখনো চেঞ্জ হবে না। মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে একটা বি ভার্ব বসবে, প্লাস হচ্ছে ভার্বের বেস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। এটাই হচ্ছে নিয়ম। যেমন দেখেন এখানে বলছে যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার, এটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। তাহলে মোডালস প্লাস হচ্ছে বি প্লাস বি প্লাস হচ্ছে ভি3। আমরা এক্সাম্পল দেখি, যেমন আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ইট ক্যান বি ডান বাই মি, ইট ক্যান বি ডান বাই মি। এখন যদি এইরকম থাকে যে আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে এখানে কুড এর পরে হ্যাভ আছে, তাহলে এটা আমি কিভাবে করব? এটার জন্য জাস্ট এই যেহেতু হ্যাভ ডান আছে তার মানে এটা হচ্ছে পারফেক্ট স্ট্রাকচার আছে, এই কুডের কোনো চেঞ্জ হবে না। জাস্ট এই দা ওয়ার্ক, এখানে দা ওয়ার্ক ছিল অবজেক্ট, সেটা হয়ে গিয়েছে এখানে সাবজেক্ট। কুডের জায়গায় বসে যাবে হ্যাবের জায়গায় বসে যাবে, জাস্ট এই হ্যাবের পরে একটা বিন আসবে। যেহেতু হ্যাবে আমরা জানি পারফেক্ট টেন্সে আমরা বিন বসাই, তাহলে কুড হ্যাভ বিন ডান বাই মি। ঠিক আছে, তাহলে মোডালস এর কখনো কোনো চেঞ্জ হয় না। তাহলে মোডালস এর পরে আমরা আহ, হয় বি আনবো, বি ভার্ব আনবো, আর নাইলে আমরা হচ্ছে বিন আনবো। বিন আমরা কখন আনবো? যদি কুডের পরে দেখি হ্যাভ আছে, তাহলে আমরা হচ্ছে বিন নিয়ে আসবো। আর যদি হ্যাভ না থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে বি ভার্ব আনবো। এরকম আরেকটা ভার্ব আছে যেটার পরেও হচ্ছে এই বি ভার্ব যুক্ত করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। যেমন বি গোয়িং টু, বি গোয়িং টু এটাও এক ধরনের মোডাল। এই বি গোয়িং টুর পরেও জাস্ট একটা বি ভার্ব এনে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। যেমন উই আর গোয়িং টু ওপেন আ শপ। এখন এইটাকে দেখে মনে হতে পারে যে আর গোয়িং টু, এটা তো মনে হয় একটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এটা একটা কন্টিনিউয়াস টেন্স না, এটাও একটা মোডাল। এই যে দেখেন এখানে বলছে আর গোয়িং টু, আমরা যাচ্ছি, কি করতে যাচ্ছি? ওপেন, একটা শপ খুলতে যাচ্ছি। দেখেন এইখানে আপনি যদি বাংলা করেন, বাংলা অর্থটা কি দাঁড়ায়? আমরা একটা দোকান খুলতে যাচ্ছি। এখানে আমার তাহলে এই যে খুলতে যাচ্ছি, সুতরাং আর গোয়িং টু এই পুরোটা হচ্ছে একটা ফ্রেজ হিসেবে কাজ করছে। হ্যাঁ, যেমন আহ, আমি এটা করতে যাচ্ছি, আমি এটা খেতে যাচ্ছি, হ্যাঁ, আমি একটা কমপ্লিট করতে যাচ্ছি, এই সবগুলোতেই আর গোয়িং টু মোডাল হিসেবে কাজ করে, কন্টিনিউয়াস টেন্স হিসেবে না। এবং এখানে এই আর গোয়িং টুই থাকে, অন্য কোনো কিছু থাকবে না, এই গোয়িংই থাকবে। ঠিক আছে, এটাকে বি গোয়িং টু এই ফ্রেজটা বলা হয়। তাহলে এই ফ্রেজের পরে আমরা বি যুক্ত করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তাহলে নর্মাল যে নিয়ম, এই সব, এই সব জায়গায় এটা অবজেক্ট ছিল, সাবজেক্ট পজিশনে চলে আসছে। এ সব ইজ গোয়িং টু, এখানে আর ছিল, এখানে ইজটা কেন আসলো? কারণ এ সব হচ্ছে সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার, এই কারণে এখানে ইজ আসছে। তাহলে এ সব ইজ গোয়িং টু, এই যে বি, গোয়িং টু বি ওপেন্ড বাই আস, গোয়িং টু বি ওপেন্ড বাই আস। আচ্ছা, এখন দেখা যায় যে এই গোয়িং টুর মতো আরেকটা স্ট্রাকচারও আছে, সেটা হচ্ছে এই যে এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, এই ধরনের কিছু স্ট্রাকচারও দেখা যায়। সেই কারণেও আমরা একই নিয়ম ফলো করব, অর্থাৎ আমরা টু বি ভার্বটা নিয়ে আসবো, টু এর পরে আমরা বি ভার্ব আনবো। যেমন আই হ্যাভ টু ডু ইট, আই হ্যাভ টু ডু ইট, তাহলে এটার প্যাসিভ ভয়েস কি হবে? ইট
হ্যাজ টু বি ডান বাই মি। তাহলে এখানে দেখেন ইট ইট যেহেতু আছে এই কারণে হ্যাভের জায়গায় হ্যাজ বসছে, এই হ্যাভ টু জায়গায় হ্যাজ টু বসছে, এরপরে বি ভার্ব, এরপরে ডান বাই মি। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, ইউ আর টু কালার দিস পিকচার। এটা অর্থটা কি? তুমি এই ছবিটা রং করতে যাচ্ছ। তাহলে এটার প্যাসিভ কি হবে? দিস পিকচার ইজ টু বি কালার্ড বাই ইউ। দিস পিকচার ইজ টু বি কালার্ড বাই ইউ। তাহলে আমরা মোটামুটি শিখলাম এই জিনিসগুলো। আমরা একটু রিক্যাপ করে আসি আমরা কি কি জিনিস দেখলাম। তাহলে আমরা শুরুতে দেখলাম হচ্ছে কিভাবে অ্যাক্টিভ থেকে হচ্ছে প্যাসিভ করার নর্মাল নিয়মটা হয়, সেটা আমরা দেখলাম। এরপরে আমরা দেখলাম হচ্ছে ইনডিফিনিটকে কিভাবে, কোন একটা ইনডিফিনিট টেন্সকে, টেন্স যুক্ত সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। নিয়মটা হলো যে বি ভার্বের একটা বি ভার্ব বসে, এম ইজ আর, না হয় ওয়াজ ওয়ার, নাইলে শেল বি উইল বি, এরপরে ভি3 বসে। এটা হচ্ছে ইনডিফিনিট থেকে ইনডিফিনিট কোনো একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে জাস্ট বি ভার্বের বদলে বি ভার্বের পরে একটা বিইং যুক্ত হয়। যেমন আই ওয়াজ ইটিং রাইস, তাহলে রাইস ইজ গোয়িং, ইজ ওয়াজ অথবা ইজ যদি যদি প্রেজেন্টে হয় তাহলে ইজ হবে, যদি পাস্ট হয় তাহলে ওয়াজ হবে। বিইং ইটেন বাই মি। এরপর আমরা পারফেক্ট দেখলাম। পারফেক্ট হচ্ছে হ্যাজ, হ্যাভ অথবা হ্যাডের পরে একটা বিন চলে আসে। এটাই হচ্ছে পার্থক্য। এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেছি, সেটা হচ্ছে যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে আমরা জানি যে ডাবল অবজেক্টের ক্ষেত্রে ব্যক্তিবাচক যে অবজেক্টটা সেটা হয় ইনডিরেক্ট অবজেক্ট, বস্তুবাচক অবজেক্টটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। যদি ডাবল অবজেক্ট থাকে আমরা দুটো অবজেক্টের যে কোনো একটাকে সাবজেক্ট ধরে তারপরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। কিন্তু যদি আমরা এখানে ডিরেক্ট যেই অবজেক্টটা থাকে, অর্থাৎ বস্তুবাচক যে অবজেক্টটা থাকে, সেটাকে যদি আমরা সাবজেক্ট হিসেবে আনি তাহলে ভার্বের পরে একটা টু অথবা ফর যুক্ত করতে হয়। এরপরে আমরা শিখলাম যে মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি থাকে তাহলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। মোডাল অক্সিলারি ভার্ব থাকলে তারপরে একটা বিই যুক্ত হয়, আর বাকি সবকিছুই হচ্ছে একই রকম থাকে। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলা? যেই সেন্টেন্সগুলো দিয়ে আমরা আদেশ করি, নির্দেশ করি, প্রপোজ করি, অফার করি, সাজেস্ট করি, অ্যাডভাইস দেই, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। আপনি খেয়াল করলে দেখবেন ইম্পারেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়। একটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়, আর একটা হচ্ছে লেট দিয়ে শুরু হয়। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার স্ট্রাকচারটা হচ্ছে এই রকম। লেট থাকবে শুরুতে, এরপরে অবজেক্ট চলে আসবে, এরপরে বি ভার্ব এবং এরপরে হচ্ছে ভি3 চলে আসবে। যেমন ডু দ্য ওয়ার্ক, তাহলে এইখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে। যদি আমরা জানি এই ডু এর আগে মনে মনে আসলে একটা ইউ আছে এখানে, সেই ইউটা আমরা লিখি না। প্যাসিভ করার সময়ও আমরা এই ইউটাকে লিখব না। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা এখানে শুরুতে নিয়ে আসবো লেট, এরপরে নিয়ে আসবো অবজেক্ট, এরপরে বি ভার্ব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি লেট দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ। বাই ইউ এর কথা ছিল, বাই ইউটা আমরা যোগ করি না। তাহলে লেটের জায়গায় বসে গেছে অবজেক্ট, অবজেক্ট এখানে ছিল দা ওয়ার্ক এখানে বসে গিয়েছে, বি ভার্ব বসছে, এরপরে ভি3। লেট দ্য ওয়ার্ক বি ডান। এখন আসেন যে এখানে ডু আছে, তাহলে এখানে তো ডু নটও থাকতে পারে, ডু নটও থাকতে পারে। তাহলে ডু নট যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এখানে তো বিশেষ কিছু নাই, জাস্ট একটা নট বেশি আছে, তাহলে আমরা নটটা জায়গা মতো বসিয়ে দিব। এখন নটটা কোন জায়গায় বসাবো এটা নিয়ে একটু কনফিউশন হয়। যেমন দেখেন লেট, লেটের পরে হচ্ছে অবজেক্ট, অবজেক্টের পরে বি ভার্ব, এরপরে ভি3। এটা ছিল ডু নট যদি না থাকে, নট যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা এভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। যদি নট থাকে তাহলে আমরা নটটাকে অবজেক্টের পরেও বসাতে পারি, অথবা আমরা নটটাকে লেটের পরেও বসাতে পারি। এখন কথা হচ্ছে যে কোনটাকে আমরা আহ, ভুল ধরবো, কোনটাকে শুদ্ধ ধরবো। আসলে কোনোটাই ভুল না, এইটাও সঠিক, এইটাও সঠিক। তবে মডার্ন ইংরেজিতে হচ্ছে লেটের পরেই নটটাকে হচ্ছে প্রেফারেবল ধরা হয়। মডার্ন ইংরেজিতে লেট নট হচ্ছে প্রেফারেবল। তাহলে পরীক্ষাতে যদি অপশনে দুইটাই থাকে তাহলে আপনি লেট নট দাগাবেন। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, ডু নট শাট দ্য ডোর, দরজা বন্ধ করো না। তাহলে এটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে কি হবে? লেট দ্য ডোর নট বি শাট, আমরা নটটাকে
দ্য ডোরের পরে রেখেছি। আবার এইভাবে করতে পারি, লেট নট দ্য ডোর বি শাট, এভাবে করতে পারি। তবে এটা হচ্ছে প্রেফারেবল, এটা হচ্ছে প্রেফারেবল, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে ডাবল অবজেক্ট থাকলে আমরা কিভাবে করতে পারি, দুইটা অবজেক্ট যে কোনো একটা অবজেক্টকে আমরা সামনে এনে করতে পারি। লেটেও কিন্তু এরকম ডাবল অবজেক্ট থাকতে পারে, সেটারও একটা নিয়ম আছে, সেটা আমরা দেখব। এখন আসেন যে আমরা এতক্ষণ ধরে যেগুলো দেখলাম সেই সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হচ্ছিল। এখন যদি ভার্ব দিয়ে শুরু না হয়ে লেট দিয়ে শুরু হয় কোন ইম্পারেটিভ সেন্টেন্স, সেটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব? সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের যদি লেট দিয়ে শুরু হয় তখন দেখা যায় যে লেটের পরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে। সাধারণত যদি লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব কিভাবে? এখানে আপনি স্ট্রাকচার দেখেন, লেট বস্তুবাচক অবজেক্ট, বি ভার্ব, ভি3, বাই ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস বাইয়ের আগে, বাইয়ের পরে হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট হবে। দেখেন এই স্ট্রাকচারে দেখি মাথার মধ্যে, মানে এটা কোনোভাবেই মাথার মধ্যে ঢুকতে চাইতেছে না যে এটা কি, এটা তো আসলে কেমন হিজিবিজি লাগতেছে। এখন আসেন, হিজিবিজিটা আমরা দেখব না, আমরা দেখব হচ্ছে বাক্য দিয়ে আমরা শিখব। দেখেন এখানে একটা বাক্য দেওয়া আছে, লেট মি ডু দ্য সাম, আমাকে অঙ্কটি করতে দাও। এইটাকে আপনি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন তখন আপনি এইভাবে করবেন, শুরুতে লেট নিয়ে আসবেন, এরপরে এই যে দা সাম সবার শেষের যেই ভার্বটা ছিল বস্তুবাচক অবজেক্ট সেটা এখানে চলে আসবে, লেট দা সাম। এরপরে বি ভার্ব বসবে, এরপরে এই যে ডু, ডু এর পাস্ট পার্টিসিপল বসবে, লেট দ্য সাম বি ডান। আর এই লেটের পরে যে ব্যক্তিবাচক অবজেক্ট ছিল সেটা বাই যুক্ত হয়ে বসে যাবে, লেট দ্য সাম বি ডান বাই মি। এইটাই এখানে স্ট্রাকচার হিসেবে বলা আছে, যে দেখেন লেট বস্তুবাচক অবজেক্ট, এই যে বস্তুবাচক অবজেক্ট, দেখেন কি লিখছে এখানে, ছি 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 ছি, সাম, সামের এটা কি কি লিখেছে এখানে, তাহলে এইখানে হবে হচ্ছে সাম, লেট দ্য সাম বি ডান বাই মি, ঠিক আছে। তাহলে আপনি শুরুতে হচ্ছে প্র্যাকটিস করবেন, শুরুতে বাক্যটা দেখবেন, বাক্য দেখার পরে আপনি হচ্ছে স্ট্রাকচার দেখবেন, তাইলে হচ্ছে স্ট্রাকচার মনে থাকবে, স্ট্রাকচার মুখস্থ করতে চাইেন না। ওকে, তাহলে আমরা আরেকটা এখানে বাক্য আপনাদেরকে দেই, তাইলে আমি বুঝবো যে আপনারা এটা বুঝতে পারছেন। ধরেন আমি বললাম যে দা প্রমিস, এই করেন তো, এই দুইটা আপনারা করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন। এই দুইটা বাক্য করেন, লেট আস টেক দ্য ডিসিশন, ডু নট ব্রেক দ্য প্রমিস। এই দুইটা বাক্য দেখি করেন, লেট আস টেক দ্য ডিসিশন, ডু নট ব্রেক দ্য প্রমিস। লেট দ্য ডিসিশন বি টেকেন বাই আস, গুড। লেট নট ব্রেক দ্য প্রমিস, না লেট নট ব্রেক দ্য প্রমিস তো হয় না, লেট নট ব্রেক দ্য প্রমিস হয় না, আরাফিন ইসলাম। লেট দ্য ডিসিশন বি টেকেন বাই আস। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, লেট দ্য ডিসিশন বি টেকেন বাই আস। ওকে, লেট দ্য ডিসিশন বি টেকেন বাই আস। ওকে ওকে হয়েছে, লেট দ্য ডিসিশন বি টেকেন বাই আস। লেট নট দ্য প্রমিস বি ব্রোকেন। ওকে, লেট নট দ্য প্রমিস বি ব্রোকেন। তারপর তারপর হচ্ছে, ওকে মোটামুটি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে, লেট নট দ্য প্রমিস বি ব্রোকেন। ওকে ঠিক আছে, বুঝতে পেরেছি, আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এরপরে আসেন আমরা হচ্ছে সামনের দিকে আগাই। এখন আসেন, যদি এই ইম্পারেটিভ সেন্টেন্সে যদি হচ্ছে ডাবল অবজেক্ট থাকে, একাধিক অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন? মনে রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ডাবল অবজেক্ট থাকে সেক্ষেত্রে লেটের পরে সবসময় বস্তুবাচক অবজেক্টটাকেই আনতে হয়, বস্তুবাচক অবজেক্টটাই সবসময় নিয়ে আসবেন। যেমন দেখেন এখানে এই স্ট্রাকচার দেওয়া আছে, এই স্ট্রাকচারটা পড়ার প্রয়োজন নাই, আমরা এক্সাম্পল দেখে শিখব। গিভ মি ইউর ওয়াচ, আমাকে তোমার ঘড়ি দাও। দেখেন এখানে মি হচ্ছে একটা অবজেক্ট, ইউর ওয়াচ হচ্ছে আরেকটা অবজেক্ট। তাহলে এইখানে আপনি লেট, আমরা জানি এটাকে আমরা লেট দিয়ে করতে পারবো। ওকে, তাহলে লেটের পরে আপনি কি মি আনবেন নাকি ইউর ওয়াচ আনবেন? লেটের পরে আপনি সবসময় হচ্ছে
বস্তুবাচক যে অবজেক্টটা সেটা নিয়ে আসবেন। লেট ইউর ওয়াচ, লেট ইউর ওয়াচ। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখেছি যে কোনো একটা আনা যায়, ব্যক্তিবাচক আনা যায় আবার বস্তুবাচক আনা যায়, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় লেটের পরে হচ্ছে বস্তুবাচক, অর্থাৎ যেটা ডিরেক্ট অবজেক্ট সেটা আপনি নিয়ে আসবেন। তাহলে লেট ইউর ওয়াচ, এখানে গিভ আছে, তাহলে গিভটা হবে বি গিভেন। লেট ইউর ওয়াচ বি গিভেন। আপনাদের মনে আছে কিনা গিভের পরে আমরা কি বসাই? আমরা হচ্ছে টু বসাই। তাহলে লেট ইউর ওয়াচ বি গিভেন টু মি। তাহলে সঠিক উত্তর হবে লেট ইউর ওয়াচ বি গিভেন টু মি। প্লাক, প্লাক মি আ ফ্লাওয়ার। প্লাক মানে কি? প্লাক মানে হচ্ছে তোলা, তোলা বা কোনো কিছু পারা। ওই যে একটা কবিতা ছিল না, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। যে ফুল তোলা, এই তোলা ইংরেজিটাই হচ্ছে প্লাক। আবার কোনো কিছু পারা, যেমন আম পারা বা বড়ই পারা, এটাও কিন্তু প্লাক হয়, ঠিক আছে। আবার ওই যে চা পাতা যে তুলে, হ্যাঁ, ওইটাও কিন্তু প্লাক হয়। তাহলে প্লাক মি আ ফ্লাওয়ার, এটার প্যাসিভ ভয়েস কি হবে? লেট এ ফ্লাওয়ার, লেট এ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি। আমার জন্য, আমার জন্য তোলো, এই কারণে এখানে ফর হয়েছে। এখন আসেন, যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে নেভার থাকে তাহলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব? নেভার যুক্ত একটা ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য লেট নট দিয়েও আমরা করতে পারি, আবার লেট নেভার দিয়েও আমরা করতে পারি। কিন্তু যদি আপনি লেট নট দিয়ে করেন তাহলে আপনাকে অবজেক্টের পরে একটা শব্দ আনতে হবে, সেই শব্দটা হচ্ছে এভার। আর লেট নেভার দিয়ে যদি আপনি করেন তাহলে এই এক্সট্রা করে কোনো শব্দ এখানে আনতে হবে না। আমরা এক্সাম্পল দেখি। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বইলো না। তাহলে এটাকে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন, লেট নট আ লাই এভার বি টোল্ড। তাহলে আমরা এই যেহেতু এখানে লেট নট দিয়ে লিখেছি, তাহলে আমরা এখানে একটা এভার নিয়ে আসছি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই নটটাকে কি আমি এ লাইয়ের পরে বসাতে পারি কিনা? হ্যাঁ, চাইলে আমি এই নটটাকে এ লাইয়ের পরে বসাতে পারি। তখন বাক্যটা হবে এইরকম, লেট এ লাই নট এভার বি টোল্ড। তবে এইটা হচ্ছে প্রেফারেবল, এই যে এই দুইটার মধ্যে এইটা হচ্ছে প্রেফারেবল, ঠিক আছে। আর যদি আপনি নেভার দিয়ে করতে চান তাহলে এই এভারটাকে আনতে হবে না, তখন হবে এরকম, লেট নেভার, লেট এ লাই নেভার বি টোল্ড। লেটের পরে আমি অবজেক্টটা নিয়ে আসছি এ লাই, তারপর নেভার, নেভার জায়গায় বসিয়ে দিয়েছি, এরপরে বি টোল্ড হয়েছে। তারপরে দেখেন আরেকটা এক্সাম্পল আমরা দেই, নেভার ক্যাচ দা জাটকা। জাটকা মানে কি? জাটকা মানে হচ্ছে শিশু ইলিশ। শিশু ইলিশকে বলা হয় হচ্ছে জাটকা। নেভার ক্যাচ দা জাটকা। তাহলে এটাকে আমরা করতে পারি এরকম, লেট নট দা জাটকা এভার বি কট। লেট নট দা জাটকা এভার বি কট। অথবা আপনি যদি নটটাকে পরে বসান সেক্ষেত্রে হবে এরকম, লেট দা জাটকা নট এভার বি কট, এটাও হয়। আবার যদি নেভার দিয়ে করেন সেক্ষেত্রে হবে লেট নেভার দা জাটকা বি কট। এখানে ইলিশ মাছ পছন্দ করেন না কে কে? ইলিশ মাছ পছন্দ করেন না কে কে? যারা পছন্দ করেন না তারা হাত তোলেন তো, তারা রিয়েকশন দেন। কারা পছন্দ, মানে আপনারা পছন্দ করেন না নাকি পছন্দ করেন? তো হচ্ছে লাভ রিয়েক্ট দিচ্ছেন। পছন্দ করেন নাকি করেন না বুঝতেছি না। আচ্ছা, ধরে নিলাম যে যারা লাভ রিয়েকশন দিচ্ছেন তারা ইলিশ মাছ হচ্ছে পছন্দ করেন। ইলিশ মাছ হচ্ছে আপনার যেই মাছগুলো, যেই মাছগুলোতে হচ্ছে আপনার ওয়েল থাকে, যেই মাছগুলোতে, যেই মাছগুলো হচ্ছে ওয়েলি ফিশ, সেই মাছগুলো হচ্ছে ভালো। আপনারা কি জানেন একটা তথ্য, যে বাংলাদেশের বাজারে যে সকল মাছ পাওয়া যায়, মানে আমাদের সামুদ্রিক না, নর্মালি যে মাছগুলা পাওয়া যায়, এই মাছগুলোর মধ্যে পুষ্টিগুণের দিক থেকে সব থেকে ভালো মাছ হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ কে কে খান না? সবাই পাঙ্গাস মাছ খান? অনেকেই খায় না এখানে। শুধু পাঙ্গাস না, অনেকেই মাছ খায় না। যেমন এই যে এখন তো, আমি তো অনেক দিন থেকেই বাসার বাইরে, তো প্রায় দেখি যে অনেকে আছেন, এটা আগে দেখা যেত না, ইদানিং আমি দেখতেছি, মানে এই প্রজন্মের যারা আছে, এই প্রজন্ম মানে হচ্ছে আপনাদের প্রজন্ম বা আপনাদের থেকে একটু ছোট প্রজন্মের যারা আছে, তারা হচ্ছে মাছ খাইতে চায় না, মানে মাছ জিনিসটা তারা অপছন্দ করে। এ, যেমন পাঙ্গাস অনেকে খায় না, কারণ হচ্ছে পাঙ্গাসে হচ্ছে গন্ধ লাগে, এটা হচ্ছে একটা ব্যাপার। আবার অনেকে চিন্তা করে যে পাঙ্গাসটা হচ্ছে নোংরা পানিতে চাষ করা হয়, এই কারণে হচ্ছে অনেকে পাঙ্গাস মাছ খায় না।
খেতে চায় না। তবে বাজারে যত মাছ আছে, এমনকি রুই মাছের তুলনাতেও পাঙ্গাস মাছ ভালো। দেখবেন ডাক্তাররা কোনোদিন মাছ খেতে নিষেধ করে না। আপনি কোনো ডাক্তারকেই শুনবেন না যে কোন ডাক্তার বলেছে যে ভাই আপনি মাছ খায়েন না। হ্যাঁ, যদি কারো অ্যালার্জি সমস্যা থাকে সেক্ষেত্রে হয়তো বলে যে আপনি ইলিশ মাছ খায়েন না, আপনি চিংড়ি মাছ খায়েন না, এরকম বলে। কিন্তু মাছ খায়েন না এটা কখনো বলবে না। তো আমার খুব, আমি সব ধরনের মাছ খাই একদম, মানে যত ধরনের মাছ পাওয়া যায় সব ধরনের মাছই খাই। এবং হচ্ছে আপনার ইলিশ মাছ, এটা ইলিশ মাছ হচ্ছে খুবই ভালো একটা মাছ। ভালো মাছ হওয়ার কিছু কারণ আছে। একটা তো টেস্ট, টেস্ট তো ঠিক আছে, পুষ্টিগুণের দিক থেকে খুব ভালো। কারণ হচ্ছে এখানে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে। যেমন ধরেন আমরা, আমাদেরকে আহ, বোঝানো হয়েছে যে তেল জিনিসটা খারাপ। এইটা আমাদেরকে কারা বুঝিয়েছে জানেন যে তেল জিনিসটা খারাপ? এটা আমাদেরকে বুঝিয়েছে যারা সফট ড্রিঙ্ক বিক্রেতা। সফট ড্রিঙ্ক বিক্রেতারা, এই যারা বিক্রি করে, যারা মানে কোম্পানি, এরা আমাদের মাথায় ঢুকিয়েছে যে তেল মানে খারাপ। তেল মানে যে খারাপ ব্যাপারটা ওই রকম না। চিনি বা মিষ্টি, মিষ্টি হচ্ছে আসলে তেল থেকেও খারাপ। কিন্তু আমরা যেভাবে হচ্ছে সফট ড্রিঙ্ক খাই, সফট ড্রিঙ্কে যেই পরিমাণে চিনি থাকে, আপনি চিন্তা করতে পারবেন না যে একটা সফট ড্রিঙ্কে কি পরিমাণে চিনি থাকে। কারণ চিনি ছাড়া আসলে সফট ড্রিঙ্ক হয় না। হ্যাঁ, চিনিতে প্রচুর, সফট ড্রিঙ্কে প্রচুর পরিমাণে আপনার চিনি থাকে। তা আমাদেরকে বোঝানো হয়েছে তেল জিনিসটা হচ্ছে খুব খারাপ জিনিস, একটা জিনিস তেল মানেই খারাপ। কিন্তু আসলে তেল মানে যে খারাপ ব্যাপারটা ওইরকম না। যেমন ধরেন অনেক ভালো ফ্যাট আছে কিন্তু ভালো কোনো কার্বস নাই। হ্যাঁ, কিছু কার্বস আছে যেগুলা হচ্ছে কমপ্লেক্স কার্ব, ওগুলা কিছুটা ভালো, বা ওগুলা ভালো। কিন্তু তেলের মধ্যে অনেক তেলই আছে ভালো, যেমন এই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। তারপরে যেই তেলগুলা হচ্ছে প্ল্যান্ট সোর্স থেকে আসে, হ্যাঁ, বিশেষ করে ওগুলা হচ্ছে আপনার ভালো। আবার দেখেন এই যে আমরা যে তেল খাই, যেমন আমরা তো সয়াবিন তেলটাই বেশি খাই। যেমন সয়াবিন তেলের অ্যাকচুয়াল যে কালার, সয়াবিন তেলের অ্যাকচুয়াল কালার কিন্তু হচ্ছে ঘোলা। আমরা আসলে আমরা জাতি হিসেবে হচ্ছে সাদার প্রতি বেশি আকৃষ্ট। মানে আমাদের কাছে মনে হয় যে ফর্সা মানি হচ্ছে খুব ভালো। যেমন ধরেন আমরা এই যে চাল, চাল আমাদের ফর্সা ভালো লাগে, ফর্সা চাল আমাদের পছন্দ, সাদা চাল আমাদের পছন্দ, লাল চাল আমাদের পছন্দ না, এটারে লাল চালকে মনে হয় খ্যাত। আবার এই যে তেল, তেল তেল যদি ঘোলা থাকে বাজারে, আপনি য- যদি পাশাপাশি দুইটা ধরেন গ্যালন আছে, একটা গ্যালনে হচ্ছে ঘোলা তেল, আরেকটা গ্যালনে একদম হচ্ছে ফকফকা তেল, আপনি সবসময় ফকফকা তেলটাই কিনবেন, ঘোলা তেলটা আপনি কিনবেন না। কিন্তু আসলে অ্যাকচুয়ালি হচ্ছে ঘোলা তেলটা ভালো। এটাকে রিফাইন করে 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 তারপরে হচ্ছে ফর্সা বানানো হয়। তারপরে এই যে চিনি, চিনির অ্যাকচুয়াল কালার কিন্তু সাদা না, চিনির অ্যাকচুয়াল কালার হচ্ছে কিছুটা লালচে। কিন্তু আমাদের কাছে ওইটাকে হচ্ছে ময়লা মনে হয়। একদম যেটা সাদা চিনি ওইটা আমরা কিনি। এবং দেখা যায় যে এই কারণেই আমাদের এখানে আহ, রং ফর্সাকারী, হ্যাঁ, আমাদের দেশে রং ফর্সাকারী ক্রিমের খুবই হচ্ছে কদর। হ্যাঁ, আমরা হচ্ছে ফর্সা হইতে চাই। যেমন এই যে হচ্ছে 2 দিনে বা 3 দিনে ফর্সা, হ্যাঁ, এক সপ্তাহে ফর্সা, এক মাসে হচ্ছে ফর্সা, আমরা সবসময় হচ্ছে ফর্সা হইতে চাই। আপনি ফর্সা হইতে পারবেন। হ্যাঁ, যেমন ধরেন এই যে যেই হচ্ছে রং ফর্সাকারী যে ক্রিমগুলো আছে, এখানে হচ্ছে লেড থাকে, লেড। হ্যাঁ, লেড যদি আপনার ইয়াতে আসে, এগুলোতে লেড থাকে, ক্রোমিয়াম থাকে, এগুলো হচ্ছে আপনাকে হচ্ছে ফর্সা বানিয়ে দিবে। ক্রিম, আপনার কিছু ক্রিম আছে, ওগুলা ক্রিম ইউজ করলে আপনি মোটামুটি ইনস্ট্যান্ট ফর্সা হয়ে যেতে পারবেন। তবে যে কোনো কিছুরই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, এবং ওইটার প্রতিক্রিয়া হচ্ছে ক্যান্সার। ঠিক আছে? তো এই কারণে হচ্ছে যে ক্রিম আসলে উম, যথাযথ ক্রিম ইউজ করা আসলে ভালো না। এখন সমস্যা হচ্ছে যে আমরা তো আসলে ওই যে আমরা তো ঔপনিবেশিক শাসনের অধীনে ছিলাম। তো ঔপনিবেশিকরা ছিল সাদা, হোয়াইট। তো এই কারণে আমাদের কাছে ওইখান থেকে চিন্তা ঢুকে গেছে যে সাদা মানে হচ্ছে ভালো, যারা ফর্সা এরাই হচ্ছে যে সুন্দর। এবং আমি দেখেছি এটা হচ্ছে মেয়েরা ভালো বলতে পারবেন যে বিয়ে করার ক্ষেত্রে ছেলেরা যতটা না ফর্সা খোঁজে, তার থেকেও বেশি খোঁজে ছেলের ফ্যামিলি, ছেলের মা, ছেলের বোন, এরা হচ্ছে যে ফর্সা খোঁজে। এবং মেয়েরাই হচ্ছে মেয়েদের সব থেকে বড় সমালোচক। এই আমি প্রায় খেয়াল করি বিয়ের সময়, বিশেষ করে
বলে যে কি বিয়ে করছে, মেয়ে তো কালা, মেয়ের আহ, মেয়ের ফেস হলো ফর্সা, কিন্তু হাত পা দেখছো নি, হাত পা পুরা কালা, কি বিয়ে করছে, মেয়ে তো পুরা কালা। অথচ যে বলতেছে সে যে সে যে ফর্সা ওরকম না, সে নিজেও কালো, হ্যাঁ তার রং হচ্ছে নিজেও কালো, কিন্তু যে বলে যে না, হাত পা তো রং কালো, হাত পা ইয়া না। আবার আ- আরেকটা জায়গাতে আমি গিয়ে হচ্ছে খুবই এই কনফিউজ থাকি এই যে বিয়ের সময়। মানে বিয়ের সময় আমার কাছে মনে হয় সব আহ, কনের সেম, মানে আমার কাছে সবাই সেম মনে হয় কনের, মানে কনের যে মেকআপটা নেয় এটা আমার কাছে সেম মনে হয়। মানে আমি জানি যে আর কারোর কাছে মনে হয় কিনা, আপনাদের কাছে মনে হয় কিনা আমি জানি না, আমার কাছে সেম মনে হয়। হ্যাঁ, মানে এত মেকআপ নেয়, এত মেকআপ করে, সবাইকে আমাকে একরকম লাগে। মানে এই পর্যন্ত আমি যতজনরে মানে বউ হিসেবে দেখছি বিভিন্ন বিয়েতে, আমি আহ, আমার কাছে প্রায় মনে হতো আরে এদেরকে দেখতে একরকম লাগতেছে কেন। মানে এটা কি মেকআপের কারণে হয়, হ্যাঁ কিসের কারণে হয় আমি জানি না, অবশ্য হচ্ছে মেকআপের কারণেই হয়। কারণ তাহলে সবাই একরকম কেন মনে হবে। তো যাই হোক, আপনারা আমার মনে করেন না যে আমি আমি নিজে এরকম ভাবে বিয়ে করছি, আমি নিজে এরকম ভাবে বিয়ে করে নাই। আমি বিয়ে করছি কিন্তু এই এই সমস্ত দিকে আমি যাই নাই। আমি নিজের বিয়ে নিজে করে ফেলছি, মানে কাউরে পছন্দ করার সুযোগ দেই নাই। তারপরে হইলো এই অনুষ্ঠান করারও কোনো সুযোগ দেই নাই। মানে মেকআপ টেকআপ করারও কোনো সুযোগ দেই নাই, নিজের বিয়ে নিজে করে ফেলছি। সে যাই হোক, অনেকক্ষণ গল্প টল্প করলাম, চলেন আমরা আবার হচ্ছে ভয়েসে ফেরত যাই। আচ্ছা, দেখেন, নেভার ক্যাচ দা জাটকা, লেট দা জাটকা এভার বি কট, এটা আমরা শিখলাম এখানে। জাটকা থেকে আহ, অনেক জায়গাতে আমি চলে আসছি। চলেন আমরা আর একটু দেখি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আপনার প্লিজ থাকে বা হচ্ছে আপনার কাইন্ডলি থাকে, সেক্ষেত্রে একটা আলাদা ফ্রেজ আনতে হয়। সেই ফ্রেজটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু। ইউ আর রিকোয়েস্টেড টু, এই ফ্রেজটা আনতে হয়। এটা কেবল যদি কোনো বাক্যে প্লিজ এবং কাইন্ডলি দেখেন তাহলেই হচ্ছে এই ফ্রেজটা আনতে হবে। আমরা এক্সাম্পল দেখি, যেমন এখানে বলেছে প্লিজ ডু নট ফ্লার্ট। ফ্লার্ট মানে কি? ফ্লার্ট মানে হচ্ছে তেলবাজি করা। তাহলে ডু নট ফ্লার্ট, দয়া করে ফ্লার্ট করো না। তাহলে এটাকে আপনি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করেন সেক্ষেত্রে হবে এরকম, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু ফ্লার্ট। যদি নট না থাকতো সেক্ষেত্রে হয়তো এরকম যে প্লিজ ফ্লার্ট, মানে দয়া করে তেলবাজি করো, সেক্ষেত্রে হয়তো ইউ আর রিকোয়েস্টেড টু ফ্লার্ট। যেহেতু এখানে ডু নট আছে, সুতরাং আমাকে এখানে এখানে একটা নট আনতে হবে। তাহলে আমি নটটা আনবো কখন? এই টু এর আগে আমি নটটা বসাই দিব, ঠিক আছে? ইউ আর রিকোয়েস্টেড নট টু ফ্লার্ট। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, কাইন্ডলি সলভ দ্য প্রবলেম। কাইন্ডলি সলভ দ্য প্রবলেম, তাহলে এটা কি হবে? এটা হবে আপনি শুরুতে ইউ আর রিকোয়েস্টেড টু আনবেন, ইউ আর রিকোয়েস্টেড টু, আর এখানে যে সলভ, সলভের জায়গাতে বসে যাবে সলভ দা প্রবলেম। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু সলভ দা প্রবলেম, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে ইউ আর রিকোয়েস্টেড দিয়ে করব। আরেকটা ছোট্ট হচ্ছে এখানে এক্সেপশনাল জিনিস আছে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অ্যাডভাইস বুঝায় অথবা সাজেশন বুঝায় অথবা যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায়, যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায় সেক্ষেত্রে আমরা শুড এবং মাস্ট বি ইউজ করতে পারি। এক্সাম্পল দিই, তবে শুড এবং মাস্ট বির পরে হচ্ছে পাস্ট পার্টিসিপল যে V3 সেটা অবশ্যই বসবে। আমরা এক্সাম্পল দিই, যেমন দেখেন এখানে বলছে অবে ইউর প্যারেন্টস। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডভাইস অথবা একটা সাজেশন, ঠিক আছে? আবার এটা কিন্তু চিরকালীন বাধ্যবাধকতাও, যে আমাদের সবাইকে অবশ্যই বাবা মাকে মান্য করা উচিত, হ্যাঁ মানা উচিত। তাহলে আহ, এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি এইভাবে, যে ইউর প্যারেন্টস শুড বি অবেইড, ইউর প্যারেন্টস শুড বি অবেইড অথবা ইউর প্যারেন্টস মাস্ট বি অবেইড। আরেকটা এক্সাম্পল দেখেন, ফলো দ্য রুলস অফ ইউর অর্গানাইজেশন, ফলো দ্য রুলস অফ ইউর অর্গানাইজেশন, তোমার অর্গানাইজেশনের রুল ফলো করো। তাহলে এখানে কি হবে? দ্য রুলস অফ ইউর অর্গানাইজেশন শুড বি ফলোড অথবা মাস্ট বি ফলোড, ঠিক আছে? ওকে, এরপরে আসেন আমরা একটু রিক্যাপ করি, আমরা কি জিনিস দেখলাম। আমরা দেখলাম এখানে হচ্ছে ইন্টারোগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা প্যাসিভ বাক্যটাকে লেট দিয়ে শুরু করব, লেটের পরে অবজেক্ট আনবো, এরপরে বি আনবো, এরপরে V3 আনবো।
যেমন লেট দ্য ওয়ার্ক বি ডান। ওকে, ডু নট যদি থাকে, অর্থাৎ যদি নেগেটিভ বাক্য থাকে যেটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা লেট নটও আনতে পারি, অথবা লেটের পরে অবজেক্ট দিয়ে এরপরে নট আনতে পারি, তবে লেট নটটা হচ্ছে মডার্ন ইংলিশের ক্ষেত্রে প্রিফারেবল। এরপরে আমরা দেখলাম যে লেটের পরে আমরা সবসময় বস্তুবাচক অবজেক্টটা নিয়ে আসবো প্যাসিভ করার সময়। যেমন লেট আস টেক দ্য ডিসিশন, তাহলে এটার প্যাসিভ হবে লেট দ্য ডিসিশন বি টেকেন বাই আস। ঠিক আছে। ডু নট ব্রেক দ্য প্রমিস, তাহলে এটার প্যাসিভ ভয়েস হবে লেট নট দ্য প্রমিস বি ব্রোকেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি একাধিক অবজেক্ট থাকে তাহলে আমরা লেটের পরে বস্তুবাচক অবজেক্টটা নিয়ে আসবো। যেমন গিভ মি ইউর ওয়াচ, এটা হবে লেট ইউর ওয়াচ বি গিভেন টু মি। নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা লেট নট দিয়েও করতে পারি, অথবা লেট নেভার দিয়েও করতে পারি। তবে লেট নট যদি আনি তাহলে অবশ্যই অবজেক্টের পরে এভার আনতে হবে। নেভার টেল এ লাই, যদি এটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি লেট নট এ লাই এভার বি টোল্ড, এবং অথবা লেট এ লাই নেভার বি টোল্ড। ওকে, নেভার ক্যাচ দ্য জাটকা, এটার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি এরকম লেট নট দ্য জাটকা এভার বি কট, অথবা লেট দ্য জাটকা নট এভার বি কট। প্লিজ বা কাইন্ডলি থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু আমরা বসাবো। এরপরে যদি অ্যাডভাইস হয় বা চিরকালীন বাধ্যবাধকতা বোঝায়, সেক্ষেত্রে আমরা শুড বি অথবা মাস্ট বি বসাইতে পারি। ওকে, এরপরে আসেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্য। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শেষ করলেই হচ্ছে, আর তেমন কিছু থাকবে না ভয়েসের। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়। একটা হচ্ছে যে দেখা যায় যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে, বা ডু ডিড ডাজ দিয়ে শুরু হতে পারে, অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। তো যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব? শুরুতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে পরিণত করব, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করব। এরপরে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটার অক্সিলারি ভার্বটাকে আমরা বাক্যের সামনে নিয়ে আসব, তাহলে আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে। যেমন আমরা এক্সাম্পল দিয়ে শিখি, হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো? তাহলে এইটাকে আপনি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন, আপনি এটাকে অ্যাসার্টিভে আনবেন। তাহলে অ্যাসার্টিভ করলে কি হবে? ইউ হ্যাভ ইটেন রাইস। এইটাকে যখন আপনি প্যাসিভ করবেন তখন হবে কি? রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ। রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ। এইটাকে এখন আপনার ইন্টারোগেটিভ করতে হবে। আপনি কি করবেন? এই যে হ্যাজটা বাক্যের সামনে নিয়ে আসবেন, তাহলে হবে এরকম, হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরেন আমি বললাম যে আর দে টেকিং টি, টেকিং টি। তাহলে এটার যদি আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে কি হবে? তাহলে আমি একবারই করে ফেলতেছি। তাহলে এখানে এই যে আরটা আমি এই সামনে কল্পনা করব, তাহলে হবে দে আর টেকিং টি। তাহলে এখানে বাক্যটা হবে এরকম যে ইজ দেম। তাহলে আমি এখানে একবারে করেছি, মূলত ধাপটা ছিল এরকম যে দে আর টেকিং টি, এটাকে আপনি হচ্ছে প্যাসিভ করবেন, তখন হবে কি যে টি ইজ বিং টেকেন বাই দেম, তারপরে ইজটা টি এর সামনে চলে আসবে। এই এখন আসেন, সব থেকে বেশি যেটা পরীক্ষাতে আসে সেটা হচ্ছে হু যুক্ত। হু যুক্ত কোনো অ্যাক্টিভ ভয়েস কিভাবে আপনি প্যাসিভে পরিণত করতে পারবেন। হু এর বদলে আমরা প্যাসিভ ভয়েসে বাই হুম বসাই। হু এর বদলে প্যাসিভ ভয়েসে আমরা বাই হুম বসাই, এরপরে অক্সিলারি ভার্ব আসে টেন্স অনুযায়ী, এরপরে সাবজেক্ট, এরপরে V3। আমরা এক্সাম্পল দেই, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। তাহলে এখানে শুরুতে আমরা কি বসাবো? শুরুতে আমরা বসাবো বাই হুম। তাহলে বাই হুম, এরপর আমরা কি বসাবো দেখেন, অবজেক্ট নিয়ে আসবো। অবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। যেমন এখানে বাই হুম, হুমের জায়গায় বাই হুম বসছে। এরপরে এই যে হ্যাজ আছে, ব্রোকেন আছে, তার মানে এটা হচ্ছে একটা পারফেক্ট সেন্টেন্স। আমরা জানি পারফেক্ট সেন্টেন্স আমরা কি আনি? আমরা হচ্ছে বিন আনি। তাহলে এখানে শুরুতে আমরা আনবো হচ্ছে বাই হুম হ্যাজ, হ্যাজ, হ্যাজ এর পরে আমরা দা গ্লাস আনবো, বাই হুম হ্যাজ দা গ্লাস, বাই হুম হ্যাজ দা গ্লাস। এরপরে আমরা নিয়ে আসবো বিন, বাই হুম হ্যাজ দা গ্লাস বিন ব্রোকেন। তাহলে দেখেন আমরা শুরুতে কি আনলাম? শুরুতে আমরা হচ্ছে বাই হুম আনলাম, এই শুরুতে আমরা বাই হুম এনেছি। বাই হুমের পরে আমরা অক্সিলারি ভার্ব এনেছি, এরপরে আমরা সাবজেক্ট এনেছি, দা গ্লাস হচ্ছে এখানে আমি সাবজেক্ট। এরপরে যেহেতু পারফেক্ট টেন্স, সুতরাং বিন আনছি, এরপরে ব্রোকেন আনছি। ঠিক আছে। এই বাই হুম হ্যাজের পরে কিন্তু বিন আসবে না, দা গ্লাসের পরে হচ্ছে বিন আসবে। ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে বাই হুম হ্যাজ দা গ্লাস বিন ব্রোকেন।
এখন এইটাকে আরেকটা ছোট্ট চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে আপনি চাইলে এই যে বাই শব্দটাকে আপনি শেষেও আনতে পারেন। তখন বাক্যটা হবে এরকম, হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন বাই। যদি এটা দেখতে একটু অড লাগতেছে, তবে আপনি বাক্যটাকেও এভাবে করতে পারেন। এখন ধরেন আমরা আরেকটা বাক্য এখানে লিখি, হু ট্রুথ, কে সত্য বলেছে। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি যে বাই হুম, তাহলে হু স্পিক্স দ্য ট্রুথ, তাহলে এখানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমরা বাই হুমের পরে নিয়ে আসবো হচ্ছে ইজ, বাই হুম ইজ, কারণ ইজ কেন আসছে, যে দ্য ট্রুথ হচ্ছে আমার এখন সাবজেক্ট হয়ে যাবে। তাহলে বাই হুম ইজ দ্য ট্রুথ, বাই হুম ইজ দ্য ট্রুথ। তাহলে স্পিক, স্পিকের পাস্ট পার্টিসিপল হচ্ছে স্পোকেন, বাই হুম ইজ দ্য ট্রুথ স্পোকেন হয়ে গেল, বাই হুম ইজ দ্য ট্রুথ স্পোকেন। তাহলে এইখানে আমি চাইলে আরেকটা পরিবর্তন করতে পারি, এই বাইটাকে আমি শেষে নিয়ে আসতে পারি। ঠিক আছে, ওকে। এখন আসেন, যদি কোনো প্রশ্নবোধক বাক্যে হুম থাকে, মানে এতক্ষণ দেখলাম যদি হু থাকে তাহলে বাই হুম করতে হয়, কিন্তু যদি হুম থাকে তাহলে কি করতে হবে, হুম থাকলে আসলে হুমের জায়গায় হু আনতে হয়, আর বাকি নিয়মটা সেম থাকে। যেমন হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, হুম ডু ইউ ওয়ান্ট। তাহলে এটার প্যাসিভ হবে কি, প্যাসিভ হবে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। তাহলে হুমের জায়গায় এখানে আমরা হুম নিয়ে আসছি, এখানে কিন্তু বাই হুম হবে না। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে যে যদি এরকম হয় যে ডাব্লিউএইচ কোশ্চেন নাই, অন্যান্য কোশ্চেন ওয়ার্ডগুলো আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব? সেগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা সহজ, কারণ এগুলোর এই ডাব্লিউএইচ, অন্যান্য ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কোনো চেঞ্জ হয় না, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কোনো ধরনের চেঞ্জ হয় না, যেখানে বসার সেখানে বসা যায়। যেমন হোয়াই হ্যাজ হি ব্রোকেন দ্য চেয়ার, তাহলে এখানে হোয়াই এর জায়গাতে হোয়াই বসে যাবে, আর এরপরে প্যাসিভটা হবে হোয়াই হ্যাজ দ্য চেয়ার বিন ব্রোকেন বাই হিম। তার মানে নর্মাল যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়েছে। আমরা আরেকটা বাক্য দেখি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তাহলে এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি হবে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এখানে তো ডু আছে, ডুটা এখানে কেন এখানে ডান হইলো না, কেন আসলো না? দেখেন বাক্যটা ছিল ইউ ওয়ান্ট হোয়াট, ইউ ওয়ান্ট হোয়াট, তুমি কি চাও। এখন এটাকে যদি আপনি প্যাসিভে, সরি ইন্টারোগেটিভ করতে চান, তাহলে আমরা এখানে ইন্টারোগেটিভ কিভাবে করব? আমরা জানি যে কোনো একটা সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, সেটাকে ইন্টারোগেটিভ করার জন্য আমরা সেন্টেন্স অনুযায়ী ডু, ডিড, ডাজ এগুলো নিয়ে আসি। তাহলে এখানে ইউ ওয়ান্ট আছে, তাহলে ওয়ান্টের জন্য আমরা ডু নিয়ে আসছি, এই হচ্ছে সেই ডু। ঠিক আছে, এটা কিন্তু এই মেইন ভার্ব না, মেইন ভার্ব হচ্ছে আমার ওয়ান্ট। তাহলে এখানে এই কারণে হচ্ছে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। ঠিক আছে, এখন আসলে আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আমি বললাম যে অ্যাপ্লিকেশন, ওয়াই ডিড হি রাইট দ্য অ্যাপ্লিকেশন, তাহলে এটা কি হবে, দেখেন এখানে ডিড আছে, তাহলে ডিড দিয়ে আমাকে বুঝতে হবে এটা হচ্ছে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ আমরা জানি এই যে ডিডটা আমরা কখন বসাই, পাস্ট ইনডিফিনিট টেন্সে বসাই। তাহলে এখানে হবে হোয়াই, না হোয়াই ওয়াজ দা, এখানে হবে ওয়াজ, হোয়াই ওয়াজ, কারণ হচ্ছে অক্সিলারি ভার্বটা হচ্ছে ডাব্লিউএইচ এর পরে বসে যাবে। তাহলে হোয়াই ওয়াজ দা অ্যাপ্লিকেশন রিটেন বাই হিম। এখানে সাবধান থাকতে হবে, মাঝে মধ্যে আমরা আমাদের ব্রেইন ভুল করে এইখানে একটা বিন নিয়ে আসে, এই কাজটা সে করে, সে মাঝে মধ্যে এখানে একটা বিন নিয়ে আসে। হ্যাঁ, দেখবেন যে পরীক্ষাতে অপশনে এই বিন থাকলে অনেকে এই এই বিন যুক্ত এটা দাগে আসবেন, এটা কখনোই করা যাবে না। ঠিক আছে, ওকে। এরপরে আসেন আমরা একটু ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করি। দেখবেন যে কিছু কিছু ভার্ব থাকে যেগুলোতে ওয়ার্ড থাকে দুইটা বা তিনটা। তো যখন এই ফ্রেজাল ভার্ব থাকবে, এই ফ্রেজাল ভার্ব যুক্ত সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মনে রাখবেন ফ্রেজাল ভার্বের কোনো চেঞ্জ হয় না। যেমন টেক কেয়ার অফ ইউর হেলথ, তাহলে টেক কেয়ার অফ ইউর হেলথ এই পুরোটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, টেক কেয়ার অফ ইউর হেলথ। তাহলে এইটা যদি আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন, সঠিক উত্তর হবে লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। দেখেন এই যে কেয়ার অফ এর কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, টেকের সাথে যেখানে ছিল সেভাবেই বসে গিয়েছে। আবার আরেকটা এক্সাম্পল দেখেন, অল অফ হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম,
এই লাফ এট মানে হচ্ছে পরিহাস করা, উপহাস করা। তাহলে এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। তাহলে এটাকে আপনি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন, আপনি লিখবেন এইভাবে, হি ওয়াজ লাফড এট। এই যে লাফড এট, এই এটটা হচ্ছে লাফের সাথে রয়ে গিয়েছে, কোনো ধরনের চেঞ্জ হয় না। লাফড এট বাই অল অফ হিজ ফ্রেন্ডস। আমরা এতক্ষণ ধরে দেখছি যে প্যাসিভ ভয়েসের সাথে সবসময় হচ্ছে বাই বসে, কিন্তু সবসময় কিন্তু প্যাসিভ ভয়েসে বাই বসে না, কোনো কোনো ভার্বের সাথে অন্যান্য প্রেপোজিশনও বসে। যেমন অ্যাট বসতে পারে, টু বসতে পারে, উইথ বসতে পারে, ইন বসতে পারে। কখন কোনটা বসে এইখানে একটা টেবল দেওয়া আছে। যেমন নো, নো এর সাথে বাইয়ের পরিবর্তে টু বসে। অ্যানয়, অ্যানয়ের সাথে উইথও বসতে পারে, আবার অ্যানয়ের সাথে অ্যাটও বসতে পারে। কখন অ্যাট বসে কখন উইথ বসে একটু পরে আমরা দেখবো। সারপ্রাইজ অ্যাট, স্যাটিসফাই উইথ, কন্টেইন ইন, শক অ্যাট, সিজ বাই, সিজের সাথে বাই বসে। মার্ভেল অ্যাট, এমবডির সাথে ইন বসে। তাহলে এই বক্সটা মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে যে কোনটার সাথে কোন প্রেপোজিশনটা বসে। দেখেন এই যে অ্যানয়, প্লিজ, ডিসপ্লিজ, স্যাটিসফাই, ডিসস্যাটিসফাই, অ্যাংরি, ভেক্স, ভেক্স মানে হচ্ছে ক্রোধান্বিত হওয়া, রাগান্বিত হওয়া। চার্ম, শক, স্টান, স্টান মানে হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়। সারপ্রাইজ, এগুলোর সাথে উইথও হতে পারে, আবার অ্যাটও হতে পারে। উইথ হয় কখন, যদি ব্যক্তির সাথে হয় তখন হয় হচ্ছে উইথ, ব্যক্তির সাথে হলে উইথ হয়। আর যদি ব্যক্তি না হয়ে অন্য কোনো কিছুর সাথে হয় সেক্ষেত্রে হবে হচ্ছে অ্যাট। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সহজ হিসাব, ব্যক্তির সাথে হইলে উইথ হবে, আর বস্তুর সাথে হইলে অ্যাট হবে। কভার, ডেকোরেট, ক্র্যাম, অর্নামেন্ট, ক্রাউড, ফিল, এগুলোর সাথে অলওয়েজ হচ্ছে উইথ হয়। ফিল দিয়ে একটা আপনাদেরকে একটা মজার জিনিস বলি। আমরা বলি না যে ফর্ম ফিল আপ, ফর্ম ফিল আপ, যে হচ্ছে ফর্ম ফিল আপের ডেট দিছে, হ্যাঁ ফর্ম ফিল আপ, বা এই ফর্মটা ফিল আপ করেন। এটা হচ্ছে একটা ভুল জিনিস। ফর্ম ফিল আপ হয় না, ফিল ইন হয়, ফিল ইন দা ফর্ম হয়। দেখবেন ওই পরীক্ষাতে আমরা যখন হাই স্কুল কলেজে পরীক্ষা দিয়েছি, হ্যাঁ, ওখানে লেখা থাকে ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপস, নট ফিল আপ দ্য গ্যাপস। ঠিক আছে, যখন আমরা কোনো একটা ফর্ম পূরণ করি তখন সেখানে আমরা কি করি, আমরা হচ্ছে গ্যাপগুলা ফিল করি, গ্যাপগুলা ফিল করি। এই গ্যাপগুলো ফিল করার ক্ষেত্রে ফিল ইন হয়, ফিল আপ হয় না। তাহলে কি ফিল আপ ভুল? ফিল আপ কি কোনো জায়গায় ব্যবহার করা যাবে না? না, ফিল আপ ব্যবহার করা যাবে। তো যদি আপনি বলেন যে ফিল আপ দ্য গ্লাস, ফিল আপ দ্য গ্লাস উইথ ওয়াটার, সেই ক্ষেত্রে হচ্ছে ফিল আপ হয়, যে কোনো কিছু খালি আছে সেটা আপনি পূরণ করতেছেন কোনো কিছু দিয়ে, কোনো কিছু ভিতরে আপনি দিচ্ছেন খালি কোনো কিছু, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে উইথ দিবেন। তবে ফিল ইনটা হচ্ছে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমরা ইউজ করি। এমবডি, ইনক্লুড, কন্টেইন, সোর্ন, এগুলোর ক্ষেত্রে আমরা সবসময় ইন বসাই। ওকে, যেমন দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, দে প্লিজড আস অল, দে প্লিজড আস অল। তাহলে এটার প্যাসিভ হবে উই অল, উই অল ওয়ার প্লিজড উইথ দেম। তাহলে এখানে প্লিজের সাথে যেহেতু দে বসছে তাহলে ব্যক্তিবাচক, এই কারণে আমরা এখানে উইথ বসিয়েছি। আচ্ছা, এখন আসেন যে মাঝে মধ্যে দেখা যায় কোনো কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে আছে পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি, এইগুলা। যদি এইগুলা সাবজেক্ট পজিশনে থাকে তাহলে প্যাসিভ ভয়েসে বাই যুক্ত করে এগুলাকে লিখতে হয় না। যেমন পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস, মানুষ সবসময় প্যাট্রিয়ট, দেশপ্রেমীদের সবসময় মনে রাখে। এটাকে যদি আপনি প্যাসিভ করতেন তাহলে প্যাসিভটা হচ্ছে দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড। তাহলে এখানে হওয়ার কথা ছিল বাই পিপল, কিন্তু এই বাই পিপলটা লেখা যাবে না, বাই পিপল এখানে হবে না। ঠিক আছে, এটা কেবল এই পিপল, সামওয়ান, সামবডির ক্ষেত্রে হয়। আবার উল্টা করে যদি আপনি চিন্তা করেন, যদি কোনো পরীক্ষায় দেখেন যে প্যাসিভ ভয়েস আসছে এবং সেটাকে হচ্ছে অ্যাক্টিভ করতে হয়েছে, সেক্ষেত্রেও দেখা যাবে যে মাঝে মধ্যে বাই যোগে কোনো অবজেক্ট নাই। যেমন দেখেন এখানে বলছে যে, এখানে বলছে মাই পেন হ্যাজ বিন স্টোলেন। এখন মাই পেন হ্যাজ বিন স্টোলেন, তাইলে এখানে তো বাইকে, বাই সামওয়ান হতে পারে, বাই আ থিফ হইতে পারে, বাই এনিওয়ান হইতে পারে। তো যদি এরকম বাই যোগে অবজেক্ট না থাকে তাহলে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় একটা অবজেক্ট মনে মনে ধরে নিব। যেমন মাই পেন হ্যাজ বিন স্টোলেন, এখানে আপনি মনে মনে একটা অবজেক্ট ধরে নেন, অবজেক্ট ধরে নিয়ে আপনি লিখবেন যে সামওয়ান, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন। তাহলে এখানে আমি একটা মনে মনে একটা কিছু ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন। আবার দেখেন আরেকটা এক্সাম্পল আমরা দেখি, দ্য ট্রুথ উইল বি রিভিলড,
যে সত্য উদ্ঘাটিত হবে। এখন সত্য কে উদ্ঘাটিত করবে, বাই যুক্ত করে কিন্তু সেটা নাই। তাহলে এটাকে আমি একটা আমার সুবিধা মতো একটা অবজেক্ট আমি ধরে নিব। তাহলে হতে পারে এরকম যে সামওয়ান উইল রিভিল দ্য ট্রুথ, আ নিউ পলিসি হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড, একটা নতুন পলিসি ইমপ্লিমেন্ট করা হয়েছে। ইমপ্লিমেন্ট কে করেছে, কে করেছে সেখানে নাই, তাহলে আমি ধরে নিচ্ছি দ্য গভর্নমেন্ট অথবা অথরিটি হ্যাজ ইমপ্লিমেন্টেড আ নিউ পলিসি। তাহলে এটা গেল হচ্ছে সামওয়ান এবং হচ্ছে সামবডির নিয়ম। যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, সামবডি লেফট এ মেসেজ অন ইউর ডেস্ক, তাহলে এখানে সামবডি আছে, সুতরাং আমি এটাকে বাই যুগে লিখতে পারবো না। তাহলে এখানে হবে এরকম যে আ মেসেজ এখানে লেফট আছে, তাহলে আমি বলবো ওয়াজ, মেসেজ ওয়াজ লেফট অন ইউর ডেস্ক। তাহলে এ মেসেজ ওয়াজ লেফট অন ডেস্ক, সামবডি হ্যাজ অলরেডি টেকেন দ্য লাস্ট পিস অফ কেক। তাহলে এটাকে আপনি হচ্ছে লিখতে পারেন দ্য লাস্ট পিস অফ কেক হ্যাজ অলরেডি বিন টেকেন। ঠিক আছে, তাহলে এইগুলা আপনারা হচ্ছে বাসায় বসে করে নিন। আচ্ছা, এরপরে আসেন, আমরা একদম শেষ দিকে চলে আসছি। কোনো সেন্টেন্সে যদি রিফ্লেক্সিভ বা রিসিপ্রোকাল অবজেক্ট থাকে, তাহলে এই রিসিপ্রোকাল এবং রিফ্লেক্সিভ অবজেক্টগুলোকে কখনোই সাবজেক্টে পরিণত করা যায় না। সহজ হিসেবে রিফ্লেক্সিভ এবং রিসিপ্রোকাল প্রোনাউন কখনো সাবজেক্ট হয় না। যেমন লীলা ফ্যান্স হারসেলফ, এটাকে যদি আপনি নর্মালি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতেন তাহলে কি হইতো, হারসেলফ ইজ ফ্যান্ড বাই লীলা। তাহলে এইভাবে আপনি হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতেন। কিন্তু যেহেতু এখানে হারসেলফ আছে, এই কারণে হারসেলফটা কখনোই সাবজেক্ট পজিশনে বসবে না। যেমন আমরা প্রায়ই একটা কমন ভুল করি, যেমন আমরা বিভিন্ন জায়গায় শুরু করি যে মাইসেলফ অমুক, মাইসেলফ তমুক, মাইসেলফ অমুক, এটা আসলে গ্রামাটিক্যাল একটা ভুল, আমরা এইটাই বলি, তবে এটা কনভেনশনাল বা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ আপনি মাঝে মাঝে বলতে পারেন। তাহলে দেখেন সঠিক উত্তর হবে লীলা ইজ ফ্যান্ড বাই হারসেলফ, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট আমরা পরিবর্তন না করেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। যেমন এখানে লীলা ফ্যান্স হারসেলফ, তাহলে এখানে ফ্যান শব্দটা ফ্যান্স আছে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসছি, ফ্যানের পাস্ট পার্টিসিপল নিয়ে আসছি, এরপরে বাই হারসেলফ বসিয়ে দিয়েছি। দে আর হেল্পিং ইচ আদার, তাহলে এখানে ইচ আদার যেখানে আছে সেখানেই থাকবে, দে যেখানে আছে সেখানে থাকবে। তাহলে দেখেন দে আর বিং হেল্পড বাই ইচ আদার, তাহলে আমরা ইচ আদার অর্থাৎ রিফ্লেক্সিভ এবং রিসিপ্রোকাল প্রোনাউন অবজেক্ট হিসেবে থাকলে সেগুলোকে আমরা সাবজেক্টে পরিণত না করেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ওকে, এরপরে আসেন ফ্যাক্টিটিভ বা হচ্ছে কমপ্লিমেন্টারি অবজেক্ট। ফ্যাক্টিটিভ বা কমপ্লিমেন্টারি অবজেক্ট আসলে কি জিনিস, এখানে স্ট্রাকচার পড়ার কোনো প্রয়োজন নাই, স্ট্রাকচার দেখতে হবে না, এটা আপনি পারবেন। কিভাবে পারবেন আমি আপনাকে দেখাই। দেখেন আমরা কমপ্লিমেন্ট যখন শিখেছিলাম তখন দেখেছিলাম দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, এখানে এই যে হিমের কমপ্লিমেন্ট হচ্ছে প্রেসিডেন্ট। শি নেম দ্য ক্যাট হুইস্কার্স, এখানে দ্য ক্যাটের নেমটা হচ্ছে হুইস্কার্স। দ্য কমিটি অ্যাপয়েন্টেড হার চেয়ারপারসন, হারের কমপ্লিমেন্ট হচ্ছে চেয়ারপারসন। ঠিক আছে, তাহলে এই যে প্রেসিডেন্ট, হুইস্কার্স, চেয়ারপারসন, এগুলোকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট অথবা হচ্ছে কমপ্লিমেন্টারি অবজেক্ট, কমপ্লিমেন্ট থেকে কমপ্লিমেন্টারি অবজেক্ট। আপনি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন তখন এই কমপ্লিমেন্টারি অবজেক্টগুলোকে চেঞ্জ করতে হয় না, যেখানে থাকার এগুলো সেখানেই থেকে যায়। যেমন আমরা এক্সাম্পল দেখি, উই ইলেক্টেড হিম মেয়র, এখানে আমার এই মেয়রটা চেঞ্জ হবে না, কারণ এটা হচ্ছে একটা ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট। তাহলে এটার আমি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, এই আমি নর্মাল নিয়মে করব। যেমন হি ওয়াজ ইলেক্টেড মেয়র বাই আস, তাহলে হিমটা এখানে সরে গেছে, এখান থেকে সরে গেছে, সামনে চলে আসছে, তাহলে মেয়রটা ইলেক্টেডের পরে চলে আসছে, তাহলে হি ওয়াজ ইলেক্টেড মেয়র বাই আস। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, দ্য পিপল ইলেক্টেড মি চেয়ারম্যান, তাহলে এটার প্যাসিভ ভয়েস দেখেন, আই ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান, এখানে বাই পিপল কই গেল, বাই পিপল কেন আমরা ব্যবহার করলাম না, একটু আগে আমরা দেখেছিলাম যদি সাবজেক্টে পিপল থাকে, সামওয়ান থাকে, সামবডি থাকে, তাহলে সেটা আমরা বাই যুগে লিখি না, এই কারণে এখানে বাই যুগে এটা লেখা হয় নাই। আচ্ছা, এরপর আসেন কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্টটা হলো, দেখবেন যে আমরা এরকম বলি যে সে একটা খাওয়া খাইছি, সে একটা ঘুম ঘুমাইছি, সে একটা গান গাইছি, হ্যাঁ,
তারপরে সে একটা খেলা খেলছি, এই যে খেলাকে খেলা, হুম, তারপরে হচ্ছে যে আম, তারপর খাওয়াকে খাওয়া, এগুলোকে বলা হয় বাংলায় সমধাতুজ কর্ম, ঠিক আছে? তাহলে এই ধরনের যেই অবজেক্ট গুলো আছে এগুলোকে বলা হয় কগনেট অবজেক্ট, যে লিভ এ লাইফ, স্মাইল এ স্মাইল, লাফ এ লাফ, ডাই এ ডেথ, তারপরে স্লিপ এ স্লিপ। তাহলে এইখানে যে স্লিপ, তারপরে ড্রিম, রেস, এগুলো হচ্ছে কগনেট অবজেক্ট। তো এই কগনেট অবজেক্টের কোনো নিয়ম নাই, মানে নিয়ম নাই বলতে মানে স্পেশাল কোনো নিয়ম নাই। এই আমরা নর্মাল নিয়মে যেভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি সেভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। যেমন হি র্যান এ রেস, তাহলে এখানে অবজেক্ট কে এ রেস, তাহলে এ রেসকে আমি সামনে নিয়ে আসবো, আর হি কে আমি অবজেক্টে পরিণত করব, তাহলে করলে প্যাসিভ হবে। এ রেস ওয়াজ রান বাই হিম। নর্মাল যেভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেভাবে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। এ স্লেপ্ট, হি স্লেপ্ট আ সাউন্ড স্লিপ, তাহলে এখানে এ সাউন্ড স্লিপ এই পুরোটা হচ্ছে আমার অবজেক্ট, তাহলে আমি এটার প্যাসিভ করতে পারি এরকম, আ সাউন্ড স্লিপ ওয়াজ স্লেপ্ট বাই হিম, অর্থাৎ কোনো কিছু চেঞ্জ হবে না, যেরকম থাকে সেরকমই থাকবে। আচ্ছা, এরপরে আসেন সবচেয়ে এই আজকের স্লাইডের মধ্যে সব থেকে জটিল যে একটু জিনিসটা, সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। তো কোয়াসি প্যাসিভ ভার্ব এগুলা সাধারণত অ্যাডমিশন টেস্টেই আসে, আমি কখনোই চাকরির পরীক্ষায় এই ধরনের সেন্টেন্স আসতে দেখিনি। দেখেন, কোয়াসি, কোয়াসি মানে হচ্ছে হাফ, আর প্যাসিভ মানে তো হচ্ছে প্যাসিভ। দেখেন, প্যাসিভ সেন্টেন্স আমরা কোনটাকে ধরেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেই সেন্টেন্সটার ভার্ব বা ভার্বের অবজেক্টটা হচ্ছে এজেন্ট থাকে না, এজেন্ট যেখানে না থাকবে সেটাকে আমরা প্যাসিভ ভয়েস ধরি। যেমন দেখেন এখানে কিছু বাক্য দেওয়া আছে, গ্রিন ম্যাঙ্গো টেস্টস সাওয়ার, সবুজ আম খেতে টক, সবুজ আম খেতে টক, গ্রিন ম্যাঙ্গো টেস্টস সাওয়ার। এখন এইখানে এই যে গ্রিন ম্যাঙ্গো, গ্রিন ম্যাঙ্গো কি টেস্ট করে, নাকি আমরা গ্রিন ম্যাঙ্গোকে টেস্ট করি? আমরা গ্রিন ম্যাঙ্গোকে টেস্ট করি, কিন্তু এখানে বলছে গ্রিন ম্যাঙ্গো টেস্ট সাওয়ার, তাহলে এখানে যে টেস্ট যে করে আমরা, সে কিন্তু এই বাক্যটাতে নাই। আবার দেখেন আয়রন, এটা দেখেন হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। এখন এখানে হানি হচ্ছে আমার সাবজেক্ট, কিন্তু এই হানি কি টেস্টের কাজটা করে? না, হানি টেস্টের কাজটা করে না। কে করে টেস্টের কাজ? আমরা করি, কিন্তু আমরা এই সেন্টেন্সটাতে নাই। তাহলে দেখেন এখানে কিন্তু বাক্যের এজেন্ট ভার্বটা কে ভার্বটার আগে বসে নাই, সাবজেক্ট পজিশনে নাই। এই কারণেই এগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভার্ব, এগুলো কিন্তু ফুল প্যাসিভ ভয়েস না, এগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ। এগুলোকে যখন আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন তখন দুইটা দিক খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে যে কোয়াসি প্যাসিভ ভার্বের সাথে কমপ্লিমেন্ট আছে কিনা অথবা কমপ্লিমেন্ট নাই কিনা। কমপ্লিমেন্ট আছে এবং কমপ্লিমেন্ট নাই কি জিনিস, যেমন দেখেন এখানে বলছে রাইস সেলস চিপ, চাল সস্তা, বিক্রি হচ্ছে, তাহলে এখানে রাইস সমান সমান হচ্ছে চিপ। দ্য নোভেল রিডস ওয়েল, তার মানে এখানে এই উপন্যাসটা পড়তে ভালো, তাহলে এখানে ওয়েলটা হচ্ছে দ্য নোভেলের কমপ্লিমেন্ট, এটাই হচ্ছে উইথ কমপ্লিমেন্ট। আর উইদাউট কমপ্লিমেন্টও হয়, যেমন দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটা তৈরি করা হচ্ছে, কে তৈরি করছে? সে নাই এখানে। দ্য ব্রেড ইজ বেকিং, ব্রেডটা বেক হচ্ছে, কে করছে বেক? যে করছে সে এখানে নাই, তাহলে এটা হচ্ছে উইদাউট কমপ্লিমেন্ট। তাহলে এখন আসেন, যদি উইথ কমপ্লিমেন্ট হয় সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি দুই ভাবে। এই যে এখানে স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচার আমি মুখস্থ করতে বলছি না, আপনি আগে এক্সাম্পল দেখেন। দেখেন দ্য পিল টেস্ট বিটার, পিল খেতে তিতা, অর্থাৎ ঔষধ, পিল মানে হচ্ছে বড়ি, বড়ি খেতে তিতা। তাহলে এইটাকে আপনি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন, আপনি যদি অর্থটা মিলান তাহলে বলতে পারেন এরকম যে পিল হলো তিতা যখন এটা টেস্ট করা হয়, তার মানে কেউ একজন টেস্ট করে। অথবা আপনি বলতে পারেন এরকম যে পিল খেতে তিতা হয়। তাহলে দেখেন আমি যদি যদি এইভাবে করেন যে দ্য পিল ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড, তাহলে এখানে এক্সট্রা করে হোয়েন ইট ইজ চলে আসছে। তাহলে আপনি কোয়াসি প্যাসিভ যেই সেন্টেন্সগুলো আছে সেগুলো যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চান তাহলে এই হোয়েন ইট ইজ দিয়ে করতে পারেন, অথবা হোয়েনের বদলে এখানে ইফও বসতে পারে, ইফ ইট ইজ অথবা হোয়েন ইট ইজ। তাহলে দ্য পিল ইজ বিটার
হোয়েন ইট ইজ টেস্টেড এভাবে হতে পারে, আবার হতে পারে এরকম, দ্য পিল ইজ টেস্টেড বিটার। দুইভাবে হতে পারে, পরীক্ষাতে যদি আসে যে কোনো একটা থাকবে। আমরা আরেকটা এক্সাম্পল হচ্ছে এখানে দেখি, দ্য নোভেল রিডস ওয়েল। তাহলে এটা হবে কি, দ্য নোভেল ইজ ওয়েল, দ্য নোভেল ইজ ওয়েল হোয়েন অথবা ইফ ইট ইজ টেস্টেড অথবা ইট ইজ রিড, সরি এখানে তো টেস্টেড না, রিড। অথবা আপনি বলতে পারেন দ্য নোভেল ইজ রিড ওয়েল, দ্য নোভেল ইজ রিড ওয়েল। আর একটা এক্সাম্পল আমরা দিই, ধরেন আমি বললাম যে কি বলা যায়, ধরেন বললাম দ্য পারফিউম, দ্য পারফিউম স্মেলস সুইট, দ্য পারফিউম স্মেল সুইট। তাহলে এটা কি হবে, এটা হবে আপনি লিখতেন এরকম যে দ্য পারফিউম ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড, হোয়েন ইট ইজ স্মেলড। অথবা লেখা যেতে পারে দ্য পারফিউম ইজ স্মেলড সুইট, দ্য পারফিউম ইজ স্মেলড সুইট। তাহলে দেখেন এইবার আপনি হচ্ছে স্ট্রাকচার মিলান, এবার আপনি স্ট্রাকচার মিলালে বুঝবেন। এই যে দেখেন, যদি আমরা হোয়েন ইট ইজ এবং ইফ ইট ইজ দিয়ে করি তাহলে এখানে হবে কি সাবজেক্ট, এরপরে বি ভার্ব, এরপরে কমপ্লিমেন্ট। এই যে আমরা একটু আগে বললাম দ্য পারফিউম ইজ সুইট, তাহলে দ্য পারফিউম সাবজেক্ট, ইজ বি ভার্ব, কমপ্লিমেন্ট হচ্ছে সুইট। এরপরে হোয়েন অথবা ইফ ইট ইজ বলতে পারেন। এখন যদি আপনার সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে আপনি দেয়ার দিবেন ইট ইজ এর বদলে, এতটুকু পার্থক্য। এরপরে ভার্ব প্লাস হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর যদি হোয়েন ইট ইজ না দেন তখন কি হবে, তাহলে দেখেন আমি এটা দিয়ে এক্সাম্পল দিই, দ্য পারফিউম ইজ স্মেলড সুইট, দ্য পারফিউম ইজ স্মেলড সুইট, এখানে একটা টি হবে। তাহলে দেখেন এখানে দ্য পারফিউম সাবজেক্ট, ইজ বি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল স্মেলড এবং কমপ্লিমেন্ট হচ্ছে সুইট। তাহলে এভাবে আপনি আগে এক্সাম্পল দেখবেন, তারপর স্ট্রাকচার শিখবেন, তখন হচ্ছে আপনার এটা সহজে মনে থাকবে। ওকে, এরপরে আসেন, যদি কমপ্লিমেন্ট না থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি। কমপ্লিমেন্ট না থাকলে কোনো কিছুই করতে হয় না, জাস্ট এই নর্মাল যে নিয়ম সে নিয়ম অনুযায়ী প্যাসিভ করতে হয়। যেমন দ্য হাউস ইজ বিইং, ইজ বিল্ডিং, তাহলে এটা একটা কন্টিনিউয়াস টেন্স, আমরা লিখেছি দ্য হাউস ইজ বিইং বিল্ট, দ্য হাউস ইজ বিইং বিল্ট, ঠিক আছে। এখন আসেন, যদি কোনো একটা সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আমরা এক্সাম্পল দেখি, দেখেন এখানে বলছে আই স হিম রিডিং আ বুক। এই রিডিং আ বুক এটা কি, এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। আই স হিম রিডিং আ বুক এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপলের কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটা একটা পার্টিসিপল। পার্টিসিপল কোন পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। কেন অ্যাডজেক্টিভ, কারণ আমি তাকে বই পড়া অবস্থায় দেখলাম, অবস্থা বোঝাচ্ছে, এই কারণেই এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, ঠিক আছে। তাহলে এখানে আই স হিম রিডিং আ বুক, এই রিডিংটা রিডিং এর জায়গাতেই থেকে যাবে। আর আমি প্যাসিভ করব মূলত এই এতটুকুকে, আই স হিম। তাহলে এটা হবে কিরকম, হি ওয়াজ সিন, হি ওয়াজ সিন রিডিং আ বুক বাই মি, হি ওয়াজ সিন রিডিং আ বুক বাই মি। উই হ্যাভ নোটিসড দ্য বয় কামিং, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, দ্য বয় হ্যাজ বিন নোটিসড বাই আস অথবা হ্যাজ বিন নোটিসড কামিং বাই আস, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা হচ্ছে অ্যাক্টিভ থেকে হচ্ছে প্যাসিভ ভয়েসে পরিণত করতে পারি। আমরা একদম শেষ দিকে চলে আসছি আমাদের আজকের লেকচারের, শেষ একদম। এরপরে আমরা দেখব হচ্ছে আপনার কমপ্লেক্স এবং হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে আমরা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, এটাই হচ্ছে আমাদের সর্বশেষ, ঠিক আছে। ওকে, আমি আমার স্ক্রিনটা আমি একটু শেয়ার করছি, ওয়েট, এখানে একটা স্লাইড নিচ্ছি। আচ্ছা, দেখেন কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কোনটা, যেই কমপ্লেক্স সেন্টেন্স কোনটা, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, সাথে হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। আর কম্পাউন্ড সেন্টেন্স কোনটা, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং সাথে আরেকটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। দুইটা ডিপেন্ডেন্ট ক্লজ মিলে একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়, আর একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ডিপেন্ডেন্ট মিলে হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। এখন দেখেন, তাহলে ক্লজ কাকে বলা হয়, ক্লজ মানে হচ্ছে যেখানে কমপক্ষে
একটা সাবজেক্ট থাকবে এবং একটা হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে দুইটা যদি ক্লজ হয় তাহলে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। বা যদি এখানেও যদি ডিপেন্ডেন্ট ক্লজ দুইটা হয়, সরি এখানে আমি এটা ভুল করছি, এটা ডিপেন্ডেন্ট ক্লজ না, দুইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিলে একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। ওকে, যদি আপনি দেখেন যে দুইটা ক্লজের দুই দিকেই ট্রানজিটিভ ভার্ব আছে, তাহলে দুই দিকেই আপনাকে প্যাসিভ করতে হবে। যেমন দেখেন, লর্ড নিউ হোয়াট দে কস্ট, ঠিক আছে। এক্সাম্পলটা দেখেন, উই মাস্ট এন্ডিউর হোয়াট উই ক্যান নট কিউর। তাহলে এখানে দেখেন এই যে এন্ডিউর, এন্ডিউরের অবজেক্ট হচ্ছে হোয়াট উই ক্যান নট কিউর। তাহলে এইখানে আমরা দুইটাকেই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। দেখেন উই মাস্ট এন্ডিউর, এই উই মাস্ট এন্ডিউর এর প্যাসিভ হচ্ছে মাস্ট বি এন্ডিউরড বাই আস, মাস্ট বি এন্ডিউরড বাই আস। আর হোয়াট উই ক্যান নট কিউর এটার অবজেক্ট হচ্ছে, এটার হচ্ছে প্যাসিভ হচ্ছে হোয়াট ক্যান নট বি কিউরড বাই আস। এখন দেখেন এই সেন্টেন্সটাতে হোয়াট উই ক্যান নট কিউর এটা হচ্ছে অবজেক্ট, আর এখানে উইটা হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে আমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, নিশ্চয়ই এই হোয়াট উই ক্যান নট কিউর এই অবজেক্টটা আমার সাবজেক্ট পজিশনে চলে আসবে, ঠিক না? তাহলে এটাকে যদি আমি সাবজেক্ট পজিশন নিয়ে করি তাহলে বাক্যটা হবে এরকম, হোয়াট ক্যান নট বি কিউড, এই যে হোয়াট ক্যান নট বি কিউড এটা ছিল আমার অবজেক্ট, এটা এখানে হয়ে গেছে সাবজেক্ট, মাস্ট বি এন্ডিউড বাই আস, মাস্ট বি এন্ডিউড বাই আস। তাহলে এখানে যে মাস্ট বি এন্ডিউড এটা কোত্থেকে আসলো, এই যে এই মাস্ট এন্ডিউড এখান থেকে আসলো, ঠিক আছে। তো যদিও অসুবিধা, এইটা যদি জটিল মনে হয় এটাও আপনি স্কিপ করতে পারেন, কারণ এই কমপ্লেক্স সেন্টেন্স গুলো চাকরি পরীক্ষাতে আসলে আসে না, তবে এটা জেনে রাখা ভালো। তো দেখেন আরেকটা হচ্ছে আমরা এখানে বাক্য দেখি, উই নো দ্যাট হি হ্যাজ স্টোলেন মাই ব্যাগ। তাহলে উই নো দ্যাট হি হ্যাজ স্টোলেন মাই ব্যাগ, এইখানে উই নো এটা হচ্ছে একটা ক্লজ, আর দ্যাট হি হ্যাজ স্টোলেন মাই ব্যাগ এটা হচ্ছে আরেকটা ক্লজ। তাহলে এখানে এই নো এর অবজেক্ট হচ্ছে দ্যাট হি হ্যাজ স্টোলেন মাই ব্যাগ, তাহলে এইটা অবজেক্ট, মানে এটা হচ্ছে একটা নাউন ক্লজ। তাহলে এইটাকে আপনি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন আপনি লিখতে পারেন এরকম, দুইভাবে লিখা যায়। একটা হচ্ছে ইট ইজ নোন টু আস দ্যাট মাই ব্যাগ হ্যাজ বিন স্টোলেন বাই হিম, এটাকে এইভাবেও আপনি লিখতে পারেন। অথবা আপনি এটাকে লিখতে পারেন এরকম যে দ্যাট দ্যাট হি দ্যাট মাই ব্যাগ হ্যাজ বিন স্টোলেন, দ্যাট মাই ব্যাগ হ্যাজ বিন স্টোলেন বাই হিম, বাই হিম ইজ নোন টু আস। দেখেন এই যে দ্যাট এটা ছিল আমার অবজেক্ট, এটাকে আমি সাবজেক্ট পজিশনে বসিয়েছি, সাবজেক্ট পজিশনে বসিয়েছি, ঠিক আছে। কিন্তু যেহেতু এইখানে আমার এই যে হ্যাজ স্টোলেন মাই ব্যাগ, এই স্টোলেন যেহেতু ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট আছে, সুতরাং এইটাকে আমি এখানে প্যাসিভ করেছি। প্যাসিভ করার পরে এরপরে এই যে উই নো, তাহলে নো এর সাথে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে একটা পুরোপুরি ক্লজ যখন কোনো একটা বাক্যে বসে তখন সেই ক্লজটা সিঙ্গুলার হিসেবে কাজ করে। তাহলে এটার আমি এখানে ইজ বসিয়েছি, যেহেতু নো হচ্ছে প্রেজেন্ট টেন্স, এখানে এখানে ইজ আসছে, আর এইখানে নো, নো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে নোন, তারপর হচ্ছে টু আস, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের হচ্ছে সেশন। এইখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলের আগে আমরা একটু রিক্যাপ করে নেই আমরা কি কি জিনিস শেষের দিকে পড়েছি। তাহলে এখানে আমরা দেখলাম হচ্ছে যে কিছু কিছু ভার্ব আছে যেগুলোর সাথে কখনো বাই হয় না, সেগুলোর সাথে বিভিন্ন রকমের প্রেপোজিশন হয়, এইটা এখানে আমরা টেবিলে দেখেছি। এরপরে আমরা দেখলাম হচ্ছে যে পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি, এইগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে প্যাসিভ করার সময় এইগুলো আমরা অবজেক্ট হিসেবে লিখবো না, অর্থাৎ বাই যোগে আমরা লিখবো না। এরপরে আমরা দেখলাম যদি এগুলো কোনো জায়গায় যদি আমরা দেখি এরকম যেটা প্যাসিভ ভয়েস দেওয়া আছে, যেটাকে অ্যাক্টিভ করতে হয়েছে, অ্যাক্টিভ করতে হবে, কিন্তু বাই যোগে কোনো অবজেক্ট দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা মনে মনে একটা বাই যোগে অবজেক্ট ধরে নিয়ে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবো। দেখেন আমরা এখন পুরোটাই পড়ছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, চাকরি পরীক্ষাতে অ্যাক্টিভ থেকে প্যাসিভই আসে,
কিন্তু যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলে, জাস্ট আপনি উল্টা প্রসেসটা ফলো করবেন, যেভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছেন উল্টা নিয়মে প্যাসিভ থেকে আপনি অ্যাক্টিভ করবেন। এরপরে আমরা দেখলাম হচ্ছে রিসিপ্রোকাল এবং রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো কখনোই হচ্ছে সাবজেক্ট পজিশনে বসে না। এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ না করেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ফ্যাক্টিটিভ বা কমপ্লিমেন্টারি অবজেক্ট বাক্যের যেখানে থাকার সেখানেই থাকে, কোনো ধরনের চেঞ্জ হয় না। তারপরে হচ্ছে কগনেট অবজেক্ট মানে হচ্ছে সমধাতুজ কর্ম, এগুলোতে কোনো বিশেষ পরিবর্তন হয় না, নর্মাল নিয়মে হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। কোয়াসি প্যাসিভ ভার্বের ক্ষেত্রে দুই ভাবে প্যাসিভ করা যায়, একটা হচ্ছে ওয়েন ইট ইজ যুক্ত করে, আর একটা হচ্ছে বি ভার্ব যুক্ত করে। তো যদি আমরা হোয়েন ইট ইজ যুক্ত দিয়ে করি, যেমন দ্য পিল টেস্টস বিটার, যদি হোয়েন ইট ইজ দিয়ে করি তখন হবে দ্য পিল ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড। আর যদি নর্মালি করি বা যদি হোয়েন ইট ইজ না দিয়ে করি সেক্ষেত্রে হবে দ্য পিল ইজ টেস্টেড বিটার। এরপর আমরা দেখলাম কমপ্লেক্স এবং হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে এরা কেমন একটা ছিল, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল যদি কোনো বাক্যে থাকে সেটার কোনো আসলে চেঞ্জ হয় না, যেখানে থাকে সে সেখানেই বসে যায়। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি যে দুই দিকেই ট্রান্সিটিভ ভার্ব আছে তাহলে আমাকে দুই দিকেই হচ্ছে প্যাসিভ করতে হবে। আর যদি দুই দিকে ট্রান্সিটিভ ভার্ব না থাকে তাহলে যেদিকে ট্রান্সিটিভ ভার্ব আছে সেদিকে আমরা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। যেমন এখানে আমরা এক্সাম্পল দেখেছি, এটা আমরা এক্সাম্পল দেখলাম এখানে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাস। এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, যে হু হ্যাজ ব্রোকেন দিস জগ, সঠিক উত্তর হবে বাই হুম হ্যাজ দিস জগ বিন ব্রোকেন। বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড, এটার সঠিক উত্তর হবে হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি। ঠিক আছে। নোবডি ট্রাস্টস আ ট্রেইটর, এটার সঠিক প্যাসিভ হবে এ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি। এটা হচ্ছে একটু একটু ব্যতিক্রমী, সেটা হচ্ছে দেখেন নোবডিটা এখানে এনিবডি হয়ে গিয়েছে কেন, কারণ হচ্ছে এখানে আমরা নট আগে নিয়ে আসছি, তাহলে দুই জায়গাতে নট হবে না, কারণ দুইটা নেগেটিভ নেগেটিভ হয়ে যায় হচ্ছে পজিটিভ। তাহলে অর্থ ঠিক রাখার জন্য এখানে আমাদেরকে এনিবডি আনতে হয়েছে। হু ইজ কলিং মি, তাহলে এটার প্যাসিভ কি হবে বাই হুম, by whom am I being called, by whom am I being called? Okay, do you know them, তাহলে এখানে সঠিক উত্তর হবে is are they known to you, কারণ এখানে এই দ্যামটা দে হয়ে গিয়েছে। it is impossible to do this, তাহলে এটা হবে this is impossible to be done। এটা হচ্ছে একটা ব্যতিক্রমী, এখানে কিছু ব্যতিক্রমী এক্সাম্পলও দেওয়া আছে। তো এই হচ্ছে আপনাদের আজকের হচ্ছে ভয়েস সেশন। আজকের ক্লাস নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, কারো কোনো প্রশ্ন আর থাকলে করতে পারেন। লেট নেভার দ্য জাটকা বি কট, লেট দ্য জাটকা নেভার বি কট, এটা এখানে হচ্ছে কোনটা সঠিক হবে? আচ্ছা দেখেন, লেট যখন নেভার যুক্ত হয়, নেভারের ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটা হচ্ছে আপনি নট দিয়ে করতে পারেন, আবার হচ্ছে নেভার দিয়ে করতে পারেন। লেট নট হয় তারপরে লেটের পরে আপনার অবজেক্ট দিয়ে তারপরে হচ্ছে আহ, আপনি নট দিতে পারেন, কিন্তু লেট নেভারের ক্ষেত্রে কি আমি এরকম বলেছি যে দুইটা ফর্ম, একটা হচ্ছে লেটের পরে নেভার আর একটা হচ্ছে লেট এরপরে অবজেক্ট তারপরে নেভার, এরকম বলি নাই, একটাই বলছি। ঠিক আছে, যেহেতু একটাই বলছি সুতরাং লেট নেভারই হবে, লেট দা জাটকা নেভার বি কট হয় না। ঠিক আছে, লেট নেভারই হয়। নেভার দিয়ে প্রশ্ন আছে, কি প্রশ্ন আছে বলেন? কম্পাউন্ড কমপ্লেক্সটা বুঝতে পারি নাই। আচ্ছা, আই আস্ক হিম দ্যাট ওপেন দ্য ডোর, এটা একটু এটা একটু বলেন। কোথায় এক্সাম্পল ছিল, কোথায় কোন জায়গাতে এক্সাম্পল ছিল? আচ্ছা লিটারেচার লিস্ট। আচ্ছা আচ্ছা নীলিমা নরিন, আপনার হচ্ছে নেভার দিয়ে ইয়াটা কি, আপনার হচ্ছে নেভার দিয়ে হচ্ছে আহ প্রশ্নটা করেন। আচ্ছা এখন আসেন যে আই আস্ক হিম দ্যাট, কি যেন বলছেন, আই আস্ক হিম দ্যাট ওপেন দ্য ডোর, এটার হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি হবে? দেখেন এখানে আপনি যদি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন সেক্ষেত্রে হবে এরকম, হি ইজ আস্কড, হি ইজ আস্কড বাই মি টু ওপেন দ্য ডোর, সঠিক উত্তর হবে এইটা, হি ইজ আস্কড মি টু ওপেন দ্য ডোর। জাস্ট এতটুকুই। কগনেট, কগনেট প্যাসিভটা আরেকবার। কগনেট হচ্ছে আপনার, যেমন ধরেন আমরা বলি না
যে ক্যাচটা ধর, ক্যাচটা ধরার এটা এটা যদিও ভুল, সঠিক উত্তরটা হচ্ছে ক্যাচ ইট, ঠিক আছে? তো এই ধরনের যেই দেখা যায় যে সাবজেক্ট এবং অবজেক্ট একই শব্দে, সাবজেক্ট এবং অবজেক্ট এবং ভার্ব একই ভাবে বসছে বা একই শব্দে বসছে, ওগুলাকে আমরা হচ্ছে কগনেট অবজেক্টের সেন্টেন্স বলি। তো ওগুলার ক্ষেত্রে নর্মাল যে নিয়ম, ওই নিয়ম অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে, স্পেসিফিক কোনো আসলে চেঞ্জ হয় না, ঠিক আছে? তারপর বাই হুমের পরিবর্তে কি টু হুম হতে পারে? না, টু হুম হবে না, বাই হুমই হবে। নোবডি স্লাইডটা একটু দেখান, এখানে নট ইউজ করে এনিবডি বলা হয়েছে, নট ইউজ না করে ডিরেক্টলি নোবডি ইউজ করা যায় না। ডিরেক্টলি নোবডি ইউজ করা যায়, তবে এটা আসলে ইনফর্মাল হয়, ফর্মাল না। ফর্মালি হচ্ছে নট দিয়ে এনিবডি যুক্ত করতে হয়, এটা একটা এক্সেপশনাল জিনিস, আর কিছুই না। নেভার টেলে লাইতে, লাইতে আগে পরে নেভার দিয়ে দিছিলেন, আগে পরে নেভার দিয়ে দিছি, নেভার টেলে লাইতে, লেটে, লেটে লাই হচ্ছে এরকম দিছি আমি, তাহলে এটা ভুল দিছি, তাহলে এটা ভুল দিছি আমি, লেট নেভার হবে, তাহলে এটা আমি ভুল করছি, আমি জানি না। আমি তাহলে আমি একটু স্লাইডটা দেখি। হ্যাঁ, 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 ঠিক আছে, আমি এটা ভুল করছি, ঠিক আছে, আমি এটা এই যে দাঁড়ান এখনই ঠিক করে দিচ্ছি। এটা নেভারটা পরে হবে, পরে হবে না, এটা নেভারটা আগে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমি এটা ঠিক করে দিছি। আচ্ছা, তারপরে বলছে ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, দিস ইজ ইম্পসিবল টু বি ডান, এটা একটু বুঝিয়ে দেন। দেখেন, কিছু কিছু অ্যাক্টিভ থেকে প্যাসিভ থাকে হচ্ছে আপনার, এগুলো কোনো নিয়মের ধার ধারে না, ঠিক আছে, এগুলো নিয়ম ছাড়াই হয়। যেমন ধরেন, যেমন একটা সেন্টেন্স, যেমন ধরেন আমি বললাম যে হি হ্যাজ এ কাউ, হি হ্যাজ এ কাউ, এটার কি কোনো প্যাসিভ হয়? এটা কোনো প্যাসিভ নিয়মের মধ্যে পড়ে? এখন এটারও কেউ কেউ প্যাসিভ করেন, সেটা হচ্ছে এরকম যে এ কাউ ইজ হেড বাই হিম। তো এগুলো আসলে খুবই রেয়ার, এটা খুবই এক্সেপশনাল। আমরা এক্সেপশনের যে জিনিসগুলো আছে, মানে এক্সেপশন যে হয় সেটা বোঝানোর জন্য এখানে কিছু এক্সেপশন, দুই একটা এক্সেপশন রাখা হয়েছে, তবে এক্সেপশনগুলো কখনোই পরীক্ষাতে আসে না। একটু তাড়াতাড়ি আপলোড দিয়ে দেওয়া হয়, ভিডিও দিতে একটু লেট তো হবেই। আচ্ছা, ঠিক আছে, আমি এই যে আমি এখন ক্লাস থেকে বের হবো, তো ক্লাস থেকে বের হয়ে আমি আপনাদের পিডিএফটা দিয়ে দিব। উভয় দিকে ট্রানজিটিভ নেই, এটার একটা উদাহরণ দিবেন প্লিজ। উভয় দিকে ট্রানজিটিভ নাই এরকম, উভয় দিকে ট্রানজিটিভ নাই, যেমন ধরেন আমি বললাম যে আই নো দ্যাট হি ইজ এ কাওয়ার্ড, আই নো দ্যাট হি ইজ এ কাওয়ার্ড, তাহলে এখানে যে হি ইজ এ কাওয়ার্ড, এখানে কিন্তু কোনো ট্রানজিটিভ ভার্ব নাই। তাহলে যদি আমি এটাকে একটা থেকে প্যাসিভ করি, তাহলে কি হবে? দ্যাট হি ইজ এ কাওয়ার্ড ইজ নোন টু মি। আবার জাটকার সময় আগে দিয়েছিলেন, হ্যাঁ এটাই তো বললাম যে আমি ওটা ভুল করেছি, এটা আমি ঠিক করে দিয়েছি। উই আর গোয়িং টু ওপেন এ শপ, হুইচ টেন্স ইজ দ্য সেন্টেন্স? এখানে এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাই, এটা ক্লিয়ার, ক্লিয়ার করেন, হ্যাঁ এটা তো ক্লিয়ার করলাম। ইলেভেন অরিন কম্পাউন্ড কমপ্লেক্স আরবার একটু বলবেন প্লিজ। কম্পাউন্ড কমপ্লেক্সের ক্ষেত্রে যেটা বলেছি, যে যদি দুই দিকেই ট্রানজিটিভ ভার্ব থাকে, তাইলে আপনি দুই দিকেই প্যাসিভ ভয়েস করবেন, ঠিক আছে? আবার দেখা যায় যে যদি আপনি দুই দিকে প্যাসিভ ভয়েস করতে না চান, সেক্ষেত্রে যেটা যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা শুধু প্যাসিভ করলেও হয়, ঠিক আছে? এটা দুইভাবে হতে পারে। ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এটার প্যাসিভ কি হবে? দ্য ওয়ার্ক শুড বি ডান বাই ইউ, হ্যাঁ দ্য ওয়ার্ক শুড বি ডান বাই ইউ হবে। ইংলিশ লিটারেচার সাবজেক্টিভ ক্লাস স্টার্ট হয়েছে, যে স্টার্ট হয়েছে। লেট নেভার, এল আই বি জি, লেট নেভার হবে। আমাদের একটু একটু দেখান কই ঠিক করলেন, আপনি এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। কম্পাউন্ড কমপ্লেক্স তো বললাম আরেকবার, কম্পাউন্ড কমপ্লেক্সটা আপনি স্কিপ করেন, কম্পাউন্ড কমপ্লেক্স পরীক্ষাতে আসে না। এখন এখন সমস্যা হচ্ছে যে এই জিনিসগুলা স্লাইডে রাখলেও সমস্যা, না রাখলেও সমস্যা। রাখলে সমস্যা হচ্ছে এগুলো, এগুলো নিয়ে হচ্ছে প্রচুর প্রশ্ন আসে। আর না রাখলে সমস্যা হচ্ছে কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে এটা আসলে রাখা হয় নাই, কিন্তু এগুলো আসলে পরীক্ষাতে আসে না, মানে একদমই আসে না। সুতরাং হচ্ছে দেখেন, এই প্রস্তুতিটা নিতে হয় আসলে স্ট্রেংথ এবং উইকনেস চিন্তা করে। ধরেন কারো যদি, কেউ যদি মনে করেন যে আমার ইংরেজি গ্রামারে আমি হচ্ছে উইক, বা আমার এটা উইক জোন,
সেক্ষেত্রে এবং আপনার হাতে সময় নাই, আপনার হাতে সময় আছে 1 মাস, সেক্ষেত্রে আপনার টার্গেট থাকবে ইংরেজি গ্রামারের 15-এর মধ্যে অন্তত 10 থেকে 12 মার্কস কিভাবে ক্যারি করা যায়। এখন 10 থেকে 12 মার্কস ক্যারি করতে হলে কিছু জিনিস আপনাকে হচ্ছে বাদ দিতে হবে। তাহলে যেগুলো এরকম হচ্ছে একটু ক্রিটিক্যাল জিনিস, যেগুলো সাধারণত পরীক্ষাতে আসে না, সেগুলো আপনি হচ্ছে বাদ দিবেন। ঠিক আছে, লিস্টটা দেওয়ার চেষ্টা করব আপনাদের অ্যাডমিন নোটিসে। ট্রানজিটিভ চেনার সহজ উপায় হচ্ছে ভার্বকে প্রশ্ন করতে হবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলেই হচ্ছে আপনি ট্রানজিটিভটা চিনতে পারবেন। ঠিক আছে, যারা আপনি বললেন যে তানজিল, যে আমি একটা বাক্য বললাম যে স্টে হিয়ার অথবা উই উইল স্টে হিয়ার, তাহলে এখানে স্টেকে যদি আপনি প্রশ্ন করেন যে কি স্টে বা কাকে স্টে, আপনি কোনো উত্তর পাচ্ছেন না, তার মানে স্টেটা হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু আপনি যদি বলেন যে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, বা আমি বললাম যে হি আন্ডারস্ট্যান্ডস মি, সে আমাকে বোঝে, হি আন্ডারস্ট্যান্ডস মি, তাহলে আপনি যদি আন্ডারস্ট্যান্ডকে প্রশ্ন করেন যে সে কাকে বোঝে, তাহলে আপনি উত্তর পাচ্ছেন আমাকে, মি আমাকে বোঝে, তাহলে এখানে আন্ডারস্ট্যান্ডটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। এখান থেকে কোনো কিছু স্কিপ করতে পারবো? আমি বলি আপনাকে, এখান থেকে কেউ যদি স্কিপ করতে চান তাহলে ইম্পারেটিভের পরে ওই যে প্রেপোজিশন, বিভিন্ন ধরনের প্রেপোজিশন যেগুলো হয়, মানে এক এক ভার্বে এক একটা রকম প্রেপোজিশন হয়, ওইটার পরে পরের যে স্লাইডগুলো আছে কেউ চাইলে সেগুলো স্কিপ করতে পারেন, কেউ চাইলে সেগুলো স্কিপ করতে পারেন। নর্মালি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই তিনটা থেকেই প্রশ্ন আসে। শুধু স্লাইড থেকে প্র্যাকটিস করলে এনাফ না, স্লাইড থেকে প্র্যাকটিস করলে এনাফ না, আপনাকে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে হবে। ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।